কেউ আছে না? প্রথমে গুড মর্নিং দিয়ে শুরু করতে হয়। আমরা সবসময় মর্নিং এর মধ্যেই আছি, আমরা কোনদিন ইভিনিং আসি না। সাউন্ডটা খুব বেশি হওয়ার দরকার। প্রথমে সবাইকে জানাই সাউদিয়ার শুভপ্রীতি ও শুভেচ্ছা। অলরেডি হয়ে গেছে, আমরা প্রথম তাই আমার তরফে জানাচ্ছি। দ্বিতীয়, আজকে আমাদের এখানে রবিবার সবাই এসেছেন, তার মেইন কারণ বিজয় সম্মেলনী উৎসব। তাই বিজয় সম্মেলনী উৎসবের জন্য আগত প্রত্যেকটি মানুষজনকে আমার এবং আমাদের কোম্পানি তরফ থেকে শুভ ভালোবাসা, শুভেচ্ছা, প্রণাম এবং নমস্কার। এবার আমার পরিচয় দিই। আমার নাম সুবীর মিত্র, থাকি কলকাতা যাদবপুর অঞ্চলে। তা সবাই আজকে এসছেন এই জন্যই, যেটা ভগবানের দর্শন করা যায়, এই জন্যই যে কোনো কিছু করলে ভগবান ছাড়া কিছু করা যায় না, এটা বলেন তো। ভগবান প্রত্যেক মানুষকে একটা করে অপরচুনিটি দেয়, সেই অপরচুনিটি নিজে এসে দিতে পারেন না, তিনি যে কোনো মানুষের হাত ধরে দেওয়ায়, তাই তো? সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলেন যেটা একটা সুযোগ, তাহলে এটুকু জেনে রাখা দরকার যে সুযোগ দুরকম হয়। এক নম্বর চান্স, আর 2 নম্বর অপরচুনিটি। চান্স মানে যদি ধরেন লটারি টিকিট কাটার একটা চান্স, যে চান্সটা লেগে যায়। দ্বিতীয়, পুকুর পাড়ে ছিপ ফেলে দাঁড়িয়ে আছেন, কখন মাছ উঠবে কেউ জানে না। কিন্তু অপরচুনিটি এমন একটা জিনিস যেখানে হচ্ছে ট্রেলার নিলেন, মানে ট্রলার নিলেন, মাছ সমুদ্রে গেলেন, মাছ পাবেন, পাবেন তো, একেবারে অপরচুনিটি। আর সেই অপরচুনিটি ভগবান দেয় যারা অলরেডি ভাগ্যবান হয়। তা আমরা না সেই ভাগ্যবান, তা আমি দেখবো নতুন ভাগ্যবান অতিথি কয়জন, একটু হাত তুলবেন প্লিজ। পেছন থেকে শুরু করুন, আস্তে আস্তে সামনে আসবেন। ওকে, ফার্স্ট রো, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ওকে, তাহলে এই সুন্দর অপরচুনিটি দেওয়ার জন্য যাকে ডেকে নেবো, তিনি আর কেউ নয়, তিনি শুধু কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ওয়েস্ট বেঙ্গলে কোনায় কোনায় যার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন উনি কি বলবেন শোনার জন্য। যিনি অনেক সাধারণ মানুষকে অর্থনৈতিক স্বাধীনতা এনে দিয়েছেন, যিনি মানে যার মাধ্যমে প্রচুর প্রচুর মানুষ নিজেদের রুচি রোজগার বাড়িয়ে একটা সুন্দর জায়গায় গেছেন। ঠিক তাকে দেখে নেবো তো স্যার? দেখে নেবো? তার জন্য একটা সুন্দর হাততালি করবো একটা, তারপর চিন্তা করবো। ওনাকে দেখে নেওয়ার আগে 3টে রিকোয়েস্ট করবো, একটু মানতে হবে। প্রথম রিকোয়েস্ট, প্রত্যেকের পকেটে দেখবে একটা করে মোবাইল আছে, আছে না? প্লিজ 10 সেকেন্ডের মধ্যে মোবাইলটাকে অফ করে দিন, কারণ ওনার কনসেন্ট্রেশন যদি ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে। ফার্স্ট। সেকেন্ড, কেউ উঠবেন না, এই যে বসে গেছেন আর উঠবেন না, কেন চলাফেরা করলে ওরা অন্য লোকের অসুবিধা হতে পারে, ঠিক আছে? আর তৃতীয়, যদি মনে করেন যে উনি 1 থেকে 1.5 ঘন্টা সময় দেবেন, সেই সময় মূল্য সময়টা নেই, তাহলে নেক্সট সপ্তাহে ওয়েলকাম রইল আপনাদের জন্য। এবার দেখে নিয়ে চলেছি সেই মহান ব্যক্তিকে, যিনি শুধু লিডার নন, অনেক লিডার তৈরি করেছেন, সেটা একটা ব্যক্তিত্ব। প্লিজ হেল্প মি ওয়েলকাম অন দ্য স্টেজ স্যার। Please help me welcome on the stage, leader of the leader, great motivator, great trainer, এবং আপনাদের সুন্দর একটা অপরচুনিটি দেবে। এইটুকু হলফ করে বলতে পারি, আগামী 1.5 ঘন্টা পর প্রত্যেকটা মানুষের জীবন আস্তে আস্তে চেঞ্জের দিকে নিয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বললাম। এবং ডাকতে চলেছি সেই ব্যক্তিকে, মিস্টার পার্থ সরকার। প্লিজ হেল্প মি ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার পার্থ সরকার। ওয়েলকাম স্যার। সবার আগে মাইকটা আমার সঙ্গে সহযোগিতা করছে না। আচ্ছা, মাইকের কি কোনো দরকার আছে? দরকার নেই, খালি গলায় কথা বলবো ভাই। তো সবার আগে আমাকে এই সুন্দরভাবে এখানে ডেকে নেওয়ার জন্য আমি মিস্টার সুবীর মিত্রের জন্য একটা বড় করে হাততালি চাই। তো
মূল বক্তব্যে যাওয়ার আগে পরিচয় দিই, আমার নাম পার্থ সরকার, নামটা অলরেডি জেনে গেছেন। আজকে বিভিন্ন পেশা থেকে, বিভিন্ন কর্মক্ষেত্র থেকে বিভিন্ন মানুষ আজকে আমাদের এখানে এসে পৌঁছেছেন। আমি আমার নিজের পরিচয় দিই, বয়সটা ওদের মুখে বলার দরকার নেই, কত বুঝতেই পারছেন অনেকে। তো আমি বিগত 26 বছর ধরে একটা সরকারি কর্মচারী, সরকারি চাকরি করছি। এবং এই সরকারি চাকরি আজকের দিনে যারা মনে করেন যেটা করতে পারলে বা পেলে মোটামুটি স্বর্গের সন্ধান পাওয়া যায়, যেটার জন্য আমরা ছোটবেলা থেকে আজকাল পড়াশুনো করি, যেটার জন্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসি, যেটার জন্য কিছু টাকা ঘরবাড়ি বেচে হলেও আমরা ইনভেস্ট করি পাওয়ার জন্য, সেই চাকরিটা করবার পরও আমাকে কোনো একটা রবিবার এরকম একটা অপরচুনিটি খুঁজতে হয়েছিল। খুব অবাক লাগছে না কথাটা শুনে? পার্থ, তুমি তো একটা সরকারি চাকরি করো, তারপরে তোমার অপরচুনিটির কি দরকার? ইয়েস স্যার। কেন একটা সরকারি চাকরি করবার পরও এরকম একটা অপরচুনিটি দরকার হলো, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি আজকে কেন এখানে আসা। অবভিয়াসলি সবাই বলবেন একটা অপরচুনিটি শুনতে এসেছি, তাই তো? নতুন কে আছেন একটু হাত তুলবেন সামনের দিক থেকে। স্যার, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি কেন এখানে এসেছেন, বলবেন যে একটা অর্থ উপার্জন করার পদ্ধতি শুনতে এসেছি, তাই তো? কেউ কি এখানে এমন কেউ আছেন যে এটা বলা হয়েছে এখানে একটা নাচ গান হবে বা এখানে বা কোনো একটা জলসা হবে ইত্যাদি বলে আনা হয়েছে? আছেন কি কেউ? কেউ নেই। আপনারা সকলেই বুদ্ধিমান, তাই নিজেদের জন্য একটা হাততালি হোক। অর্থ উপার্জনের একটা পদ্ধতি শুনতে এসেছি। তা আমি যদি এবার কাউকে জিজ্ঞেস করি এই বয়সে হঠাৎ করে আপনার একটা অর্থ উপার্জন করার পদ্ধতি শোনার দরকার কেন? স্যার, আপনাকে যদি জিজ্ঞেস করি হঠাৎ করে একটা অর্থ উপার্জন করার পদ্ধতি শুনতে আসছেন কেন, আমি জানি প্রশ্নের উত্তরটা কেউ দেবেন না। মনে মনে সবাই আমাকে বলছেন, পার্থ স্টেজে উঠে কি তুমি আমাদের সাথে মশকরা করতে এসছো? টাকা কার দরকার নেই? আজকের দিনে টাকা কি কারোর বেশি হয়? ইয়েস স্যার, ঠিক বলেছেন, টাকা আজকের দিনে কারোর বেশি নয়। টাকা না থাকলে কি হয় আমরা সবাই জানি জীবনে, তাই না? টাকা না থাকলে কি হয়? জীবনটা উল্টো করে দিন, টাকাটাকে একটা চন্দ্রবিন্দু বসে কাটা হয়, তাই না? পৃথিবীতে কেউ আমাকে চেনে না। টাকা না থাকলে আমাদের এই অবস্থাই হয়। তো এই অপরচুনিটিটা দেওয়ার আগে নিজের একটু বিশদ পরিচয় দেই। আমার জন্ম উত্তরবঙ্গের একটা গ্রামে, যেখানে ছোটবেলাটা এমন অবস্থায় কেটেছিল যেখানে কোনো বিদ্যুতের আলো পৌঁছয়নি। বিদ্যুতের আলো কি এটা দেখবার জন্য 30 থেকে 40 কিলোমিটার দূরে একটা কোনো টাউনে যেতে হতো। বাবা একটা সরকারি চাকরি করতেন, একটা চাকরি করবো। পড়াশোনাটা মোটামুটি করেছিলাম, একটা সরকারি চাকরি পেয়েওছিলাম। যে এই চাকরিটা তো একবার পেয়ে গেলাম, তাহলে আমার জীবনে যা যা ইচ্ছে আছে সব পূর্ণ হয়ে যাবে, এটাই আমি ভাবতাম। কিন্তু বিশ্বাস করুন, প্রথম 2-3 মাস যাওয়ার পর দেখছি আমার অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না। আমি যা যা করতে চাই সেগুলো একটাও আমি মেটাতে পারছি না। অথচ ছোটবেলা থেকে আমি জেনে এসেছি আমার বাবা মা আমাকে নেই। আর কয়েক বছর পর যখন বিয়ে করলাম, একটা ছেলে হলো, তখন চলা তো দূরের কথা, প্রত্যেক মাসে কি হচ্ছে মাইনের পর একটু বলুন না, আপনারা সবার হয়? তো আমি দেখছিলাম আমরা মেটাবার চেষ্টা করি, আমাদের অন্ন বস্ত্র বাসস্থান, তাই তো? এই 3টে জিনিস আমাদের ভালো করে চলুক। কিন্তু আজকের দিনে এই অন্ন বস্ত্র বাসস্থানের সাথে আরো 2টো জিনিস যুক্ত হয়েছে। কি কি বলুন তো? ছেলে মেয়ের পড়াশোনা, আরেকটা হচ্ছে পরিবারে যদি কেউ আমরা অসুস্থ হই তার চিকিৎসা। স্যার, অন্ন বস্ত্র বাসস্থান আপনি যত কষ্ট করে হোক চালাতে পারবেন, ইয়েস অর নো? কিন্তু শিক্ষা আর স্বাস্থ্য এই দুটো কি আপনার ইচ্ছে মতন পাশা কিনা? ঠিক যারা আপনাদেরকে দেখেছে তারাও কিন্তু উল্টো দিক থেকে আপনাকে দেখে নেবে আপনি আদৌ এই অপরচুনিটি নিয়ে কাজ করতে পারবেন কিনা। ঠিক আছে, চুক্তিটা উভয় পক্ষে। অতএব আমি রিকোয়েস্ট একটাই করব, 1 ঘন্টা মন দিয়ে শুনুন। সিদ্ধান্ত নেবার সময় এখন নয়, সিদ্ধান্ত পরে নেবে। আপাতত আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব, সেই ইনফরমেশনটার প্রত্যেকের পেছনে একটা যুক্তি থাকবে। সেই যুক্তিটা আপনি মিলিয়ে দেখুন আপনার যুক্তির সঙ্গে সেই যুক্তিটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমরা পরবর্তীকালে আপনার সাথে বসে কথা বলবো, তারপরে একত্রে হাত মিলিয়ে কাজ করা যাবে কিনা সেটা ভাববো। ওকে? তাহলে সবাই ফিল ফ্রি করুন, কোনো টেনশন নেই, কোনো চাপ নেই। এবারে একটু আসুন আমরা বলি যে কি প্রজেক্ট নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই। এখনো কি অসুবিধা করবেন কি আর? বোধ হয় না, তাই তো?
একটু বাইকটা যেন হাততালি হোক না, একটু কথা বলছে না, এক্সাইটেড হচ্ছে নাকি? যাই হোক, আমার মনে হয় মাইকটা আসছে না, খালি গলায় চলে যাবে। চলুন ভলিউম আরো বাড়িয়ে দিচ্ছি। দেখুন, পড়াশোনা করে এবং বহু বছর চাকরি করেও আমি জানতাম না আমি কেন গরিব। কারণ কি বলুন তো, আমরা প্রত্যেকে একটা আয় করি। এই আয়টা একটা সাধারণ সমীকরণের উপরে নির্ভর করে, একটু পেনটা নেব, একটা সাধারণ সমীকরণের উপর নির্ভর করে আয় ইকুয়াল টু রেটটা কি আমরা যে যাদের যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী আমরা আয় করি, তাই তো? যিনি সাধারণ ক্লারিক্যাল চাকরি করেন তার মাইনে একরকম, যিনি অফিসার তার মাইনে একরকম, যিনি ডাক্তার তার উপার্জন একরকম, যিনি উকিল তার উপার্জন একরকম, যিনি শিক্ষক তার উপার্জন একরকম, যিনি ব্যবসা করেন তার উপার্জন একরকম। আর টিটা হচ্ছে কি, আমরা প্রত্যেক দিনই কাজে একটা সময় দেই, প্রত্যেকে নিজের জায়গায় 8 থেকে 10 ঘন্টা সময় দেই, তাই তো? সেই অনুযায়ী আমাদের আয় হয়। কিন্তু এই আয়টাতে আমাদের চলতে চায় না কেন? স্যার এবারে আপনার একটু ছবিতে দেখাই, অনেকক্ষণ মুখে বলছি, মুখের থেকে ছবি বেটার, তাই তো? সবার দেখতে সুবিধা হবে। লাইটটা স্যার একটু বন্ধ করবেন। মোবাইলটা সবাই আপনারা বন্ধ রেখেছেন, অপ্রয়োজনীয় স্ক্রিনগুলো বাদ দিন। দেখুন, এই জায়গাটা আমি আপনাদেরকে একবার বলে গেছি, আমাদের জীবনে টাকার প্রয়োজন কেন। আমরা প্রত্যেকে চাই আমাদের একটা ভালো ব্যাংক ব্যালেন্স হোক, আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করুক, আমাদের নিজেদের একটা ভালো বাড়ি থাকুক, নিজের একটা গাড়ি থাকুক, ভালো আমাদের সেভিংস হোক, ভালো জীবন আমরা ধারণ করি, ভালো স্বাস্থ্য আমাদের হোক, এবং কিছু আমরা যেন বিদেশ ভ্রমণ করতে পারি বা বিভিন্ন জায়গায় বেড়াতে পারি। এই যে একত্রে এতগুলো, ওটা রাখুন, একত্রে এতগুলো আমি যে দৃশ্য আপনাদেরকে দেখালাম, এর একটাই অর্থ যে এই কটা জিনিস পেলে আমাদের জীবন সুন্দর হয়, এবং আমরা হলে প্রত্যেকে এগ্রি করেছি যে আমরা সুন্দরভাবে আমাদের জীবনটা যেন চালাতে পারি। কিন্তু বর্তমানে যে যা আয় করছি সেই আয় দিয়ে আমরা সেই জীবনটা চালাতে পারছি না। তার কারণ হচ্ছে ওই যে ইকুয়েশনটা আমি লিখেছিলাম, একটু লাইটটা দেবেন এখানে, ইকুয়েশনটা লিখেছিলাম, সেই ইকুয়েশনের উপরে আমাদের যখন ইনকাম আসছে, সেই ইনকামে আমরা আমাদের জীবনটা চালাতে পারছি না। ইয়েস অর নো? তো প্রত্যেকে আমরা কাজ করছি, এবার কি করি, প্রত্যেকে যে যা উপার্জনে আছি, প্রত্যেকে চাই না আমাদের উপার্জন বাড়াতে। পরে স্ক্রিনটা আসুন, উপার্জনের স্ক্রিনটা একটু, লাইটটা স্যার একটু মাঝে মাঝে বন্ধ রাখবেন, তার কারণ হচ্ছে নাহলে স্ক্রিন, এই জায়গাটা একটু একবার দেখিয়ে নিই, তাহলে কেন আমরা উপার্জন বাড়াতে পারছি না সেই জায়গাটা বোঝাতে আপনাদের সুবিধে হবে। আমি ফিরে যাচ্ছি একটু অনেক দিন আগে, 1940 সাল। কেন বোঝাচ্ছি, আমাদের একটু পৃথিবীতে আমাদের আদিম অবস্থা কেমন ছিল এটা একটু বোঝার দরকার, অর্থনৈতিক উন্নতি আনার ব্যাপারে। সেটা কিরকম? 1940 সালে সাধারণত দুজনের একটা ফ্যামিলিতে আরো ফ্যামিলিতে 8 জন অন্যান্য পরিবারের সদস্য থাকতো, ছেলে মেয়ে বাবা মা বোন ইত্যাদি নিয়ে, মানছেন তো? তখন ফ্যামিলিগুলো বড় ছিল। কি করে দেখা যাচ্ছে পরিসংখ্যানে যে তখন 1940 সালে 10 জনের একটা সংসার মাস গেলে 10 টাকা উপার্জন হলে খুব ভালো করে চলতো। দেখুন 1940 সাল আমি দেখিনি, আমার বাবা মুখে শুনেছি, ম্যাক্সিমামটা আমার ঠাকুরদার মুখে শুনেছি, 10 টাকা আয় করলে তখন সংসারে খুব ভালো করে চলে যেত। পরে বুঝতে পেরেছি 1940 সালে মানুষের জীবনটা এমন ছিল, বাড়িতে যদি একটা সাইকেল থাকতো সেই বাড়ির লোক নিজেকে ধন্য বলে মনে করতো। ইয়েস অর নো? এরপরে আসুন 20 বছর বাদে অবস্থাটা একটু কিরম ভাবে পরিবর্তন হলো দেখাই। তখন সংসারগুলো একটু ছোট হতে শুরু করলো, একই সংসার কমে হয়ে গেছে 8 জনের সদস্য, মাসের আয় বেড়েছে 100 টাকা, 10 গুণ আয় বেড়ে গেছে। কিন্তু এই 100 টাকায় তখন সংসারটা ভালো চলতো। আর 1960 সালে মানুষের স্বপ্ন কিরকম ছিল বলুন তো? কারোর বাড়িতে যদি ইলেকট্রিকের লাইট থাকতো সে নিজেকে ভাগ্যবান মনে করতো। ইয়েস অর নো? তাহলে এইটুকুন থাকলেই যথেষ্ট। তারপরে এলো 1980 সাল, সংসারটা আরেকটু ছোট হতে আরম্ভ করলো। কেন? ভারত সরকারের বিভিন্ন জায়গায় পরিবার পরিকল্পনার প্রকল্প চালু হয়ে গেছে, দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সরকার নজর দিয়েছে। জনসংখ্যা কমতে কমতে যখন প্রত্যেক ফ্যামিলির সদস্য সংখ্যা 6-এ এসে দাঁড়ালো, তখন দেখা যাচ্ছে 1000 টাকা উপার্জনের সংসারটা ভালো করে যায়। এবং বিলিভ মি ফ্রেন্ডস, আমি এই অবস্থাটা আমার জীবনে দেখেছি। আমার বাবা তখন চাকরি করতেন, আমি তখন ক্লাস 10-11 এরকম কোনো একটা ক্লাসে পড়ি, এবং তখন রোজ বাজারে বাবা আমাকে 10-15 টাকা দিয়ে পাঠাতো এবং বাড়ির বাজারটা আমার হয়ে যেত। বোঝাই যাচ্ছে। এবং 1980 সালে আমাদের চাহিদাটা কি ছিল বাড়িতে?
1980 সাল কেমন ছিল একটু বলতে পারবেন কেউ একজন বয়স্ক মানুষ? কারোর বাড়িতে যদি একটা টিভি থাকতো তাহলে সেই বাড়িটা ভিভিআইপি না? শনি রবিবার তার বাড়িতে সিনেমা হল হয়ে যেত, তাই তো? বাড়িতে একটা টিভি থাকা মানে সেই বাড়িটা খুব সচ্ছল। আর কারোর বাড়িতে যদি একটা ল্যান্ড ফোন থাকে তার ট্রিটমেন্টটা হতো ভিভিআইপি, তাই তো? আসুন 20 বছর পরে আসি, সংসার আরো ছোট হয়েছে, সংসার কমে হয়েছে হাম দো হামারা দো। বাবা মার সাথে আর কেউ থাকছে না, সব আলাদা হয়ে গেছে, তাই তো? সংসার বিভাজন শুরু হয়ে গেছে। একই ফ্যামিলি 4 জন, 10,000 টাকা মাস গেলে উপার্জন হলে খুব ভালো থাকছে। এই সময় চাহিদা কি ছিল আমাদের? পকেটে পকেটে যে বাজনাগুলো আজকাল বাজে মাঝে মাঝে, সেটা কিন্তু তখন ছিল না, তাই না? টিভিটা বদলে গিয়ে কি হয়েছে? কালার টিভি। একটু সচ্ছল পরিবারে কি হয়েছে? যাতায়াতটা আর পায়ে হেঁটে করা যায় না, কিভাবে করি? একটা 2 চাকা, তাই তো? তো এই ধরনের সচ্ছলতা বেড়েছে 2000 সালে। আর কি হয়েছে? ছেলে মেয়ের পড়াশোনাটা পারলে শহরাঞ্চলে, পারলে বাংলা মিডিয়াম ছেড়ে দিয়ে ইংলিশ মিডিয়াম। তার জন্য টিউশন ফিটা একটু বেশি, তাই তো? এর সাথে আরো কিছু ঢুকেছে, মেডিক্লেম ঢুকেছে, একটু এলআইসি ঢুকেছে, ইত্যাদি ঢুকেছে, তাই না? স্যার আমরা এখন দাঁড়িয়ে আছি কত সালে? 2015। 2015 সালে আমাদের এই যে সংসারটা 10,000 টাকায় চলতো, 2015 সালে ঠিক একইভাবে কি সংসারটা চলে 10,000 টাকায়? চলে না। কারণ 2015-তে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য ছাড়াও আরো আনুষঙ্গিক অনেক কিছু চাহিদা বেড়ে গেছে। এখন পকেটে পকেটে মোবাইল থাকলেও হয় না, মোবাইলেরও ক্লাসিফিকেশন হয়ে গেছে। ছবিওয়ালা মোবাইল চাই, ইন্টারনেট ধরবে, ইন্টারনেটেরও ক্লাসিফিকেশন হয়ে গেছে। এখন কিরকম? স্মার্টফোন চাই, তাই? তাহলে মাস গেলে 1 লাখ টাকা আয় হবে, আমি হাতটা তুলে রেখেছি। আর কে কে তুলবেন? 2020 সালে আপনার 1 লাখ টাকা আয় হবেই। আছে পেছনে অনেকেই হাত তুলে আছে, তারা দাঁড়িয়ে রয়েছে। যারা আমাদের এই প্রজেক্টের সঙ্গে আজকে যুক্ত আছেন, এটা হবে না, ছেড়ে দাও ভাই, দরকার নেই। তো তারা কিন্তু অ্যাসিওর যে 2020 সালে 1 লাখ টাকা তারা মাস গেলে আয় করবেন, পারলে তার থেকেও বেশি, অনেক বেশি আয় করবে। একটা কথা নতুনদেরকে জানতে চাইছি, আমরা যে পরিসংখ্যানটা আপনাদের সামনে দেখিয়েছি, এটা আমাদের দেওয়া পরিসংখ্যান নয়। মাইকটা ছেড়ে দিন বস, মাইকটা ছেড়ে দিন, মাইকটা ছেড়ে দিন, আর লাগবে না, মাইকটা লাগবে না, লাগবে না। পেছনে পৌঁছচ্ছে, পৌঁছচ্ছে, ছেড়ে দিন। ঘরোয়া জায়গা, ঘরোয়া অনুষ্ঠান, সবাই ঘরোয়া মানুষ, তাই তো? তো এইখানে 2020 সালে 1 লাখ টাকা আয় করতে পারবেন যারা আজকে প্রথম দিন শুনতে এসছেন কনসেপ্টটা, তাদের মধ্যে কেউ হলফ করে বলতে পারলেন না, শিওর নয়। আমি জানি মনে মনে বলছে যে পারতো, এখন মাস গেলে কোনো রকমে 10,000 টাকা আয় করছি, আমি 2020 সালে এই 10,000 টাকাটাই আয় করতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই, তাই না? ইয়েস আর নো? এরকম অবস্থায়, আজকের এই ভয়াবহতায় আজকে আমাদের পৃথিবী চলে এসছে, আমাদের ভারতবর্ষ চলে এসছে। তাহলে কি করব আমরা? হতাশা নিয়ে কি বসে থাকবো? হ্যালো, হতাশা নিয়ে বসে থাকবো? মানায় না। কারণ আমরা ভগবানের সৃষ্টি করা সবচেয়ে উন্নততম জীব, তাই তো? মানুষ, তাই না? আর মানুষ কথার অর্থ কি? মান সম্পর্কে যার হুঁশ আছে, তাই না? মানুষই পারে তার নিজের অবস্থার পরিবর্তন করতে, পৃথিবীর কোনো অন্য কোনো প্রাণী পারে না। গ্যারেন্টি দিচ্ছি স্যার, আমি যে আয় করার পদ্ধতিটা আজকে দেখাবো আর একটু কিছুক্ষণের মধ্যেই, 10-15 মিনিটের মধ্যেই, যদি ঠিক মতন সেটা বুঝতে পারেন, 1 লাখ কেন, 1 লাখের পরেও আরো একটা শূন্য তার পেছনে বসাতে পারবেন স্যার। 1 লাখ টাকা আমি বুঝেছিলাম এখান থেকে নয়। আরেকটা ভয়ঙ্করতা দেখাই, যে পদ্ধতিতে আমরা উপার্জন করি, আমাদের কাছে উপার্জন করবার রাস্তা কি কি আছে বলতে পারবেন কেউ একজন? নতুন একজন? 1 চাকরি, 2 ব্যবসা। চাকরি আর ব্যবসা মূলত এই দুভাবেই আমরা উপার্জন করে থাকি, তাই তো? এর বাইরে উপার্জন আলোচনা করছি না। যদি আপনার কাছে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকতো, সেটাকে কি করে কাজে লাগিয়ে টাকা বাড়াতে হবে আপনি জানতেন, তাই তো? তাহলে আমি সেই পদ্ধতিও করছি না। আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতি আপনি প্রচুর টাকা আয় করতে পারেন, কিন্তু তাতে ঝুঁকিও আছে। সেই পদ্ধতিগুলো আজকে এখানে আলোচনা আমি করবো না, বিকজ সেগুলো কোনোটা সামাজিক পদ্ধতি নয়, অসামাজিক পদ্ধতি, তাই তো? আমরা নিশ্চয়ই এখানে কেউ অসামাজিক পদ্ধতিতে আয় করতে আসিনি।
তাই তো স্যার? মাঝে মাঝে আমি একা বলছি, মাঝে মাঝে যদি একটু গলাটা মেলান না আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তো এইখানে 1 লাখ টাকা কি করে আমরা আয় করব তার আগে বলি, বর্তমানে যে আয়টা আমরা চাকরি বা ব্যবসা থেকে করি, সেই ব্যবসা সেই চাকরির এই I=RT ইকুয়েশনটার একটা ভয়ঙ্করতা আছে। আসুন পরের পেজে। আর লাইটটা জ্বললো, ওটা দেখা যাবে না। আয় কত বাড়লো? 300 টাকা। মাসে আয় কত হলো? 9,000 টাকা। সংসার চলছে না। মালিককে বললাম স্যার আরো 4 ঘন্টা বাড়িয়ে দিন, মোট 16 ঘন্টা কাজ করছি, 25 টাকা করে ঘন্টা, 400 টাকা। মাসিক আয় হবে না, কারণ যেই 12,000-এ পৌঁছেছি তখন দেখেছি সিএসসির ইলেকট্রিক বিলটা বেড়ে গেছে, তাই তো? কদিন আগে 85 পয়সা করে ইউনিটে বেড়েছে। বাজারে আলুর দাম 5 টাকা কেজিতে বেড়ে গেছে। আমার আয় যত বাড়ছে বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধির হার তার থেকে বেশি হচ্ছে, তাই না? এই জন্য আমরা দিনে দিনে গরিব হচ্ছি, বুঝতে পারছি? মূলত আমাদের গরিব হওয়ার কারণ কি? এক কারণ হচ্ছে যে হারে আমাদের আয় বাড়ে তার থেকে বেশি হারে বাজারে মূল্য বৃদ্ধি ঘটে। আর সেকেন্ড হচ্ছে পৃথিবী যতদিন যাচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য আনুষঙ্গিক অনেক জিনিসের বেশি প্রয়োজন হচ্ছে। একটা কথা বলি, আজকে 2015 সাল, 2000 সালটা তো অনেকেই দেখেছেন, বা 2010 সালটাই দেখেছেন। তো গরমকালটা কেমন কাটে স্যার বলতে পারবেন স্যার বা ম্যাডাম? আজকাল ঘরে ঘরে মনে হয় না এই ঘরটা যেমন একটা এসি চলছে, এরকম একটা এসি থাকলে ভালো হয় না? গ্যারেন্টি দিচ্ছি, আপনি বিয়ার করতে পারুন বা নাই পারুন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বলছে যে পৃথিবীর প্রাকৃতিক অবস্থার এমনভাবে পরিবর্তন ঘটছে, আপনি যদি নিজের উপার্জন বাড়াতে না পারেন, প্রাকৃতিক অবস্থার পরিবর্তনের জন্য আগামী 10 বছরের মধ্যে পৃথিবীর 30 কোটি মানুষের একদম দরিদ্রতম অবস্থায় পৌঁছে যাবে। ঘরে ঘরে এসির দরকার হবে ভারতবর্ষে। কি করবেন? ওটাও বেসিক নিডের মধ্যে দাঁড়াচ্ছে। আপনি এসিটা দেবেন না, সাথে সাথে আপনার ডাক্তারের খরচাটা বাড়বে। ইয়েস আর নো? ভুল বললাম কিনা? আর এসি বেড়ে যাওয়া মানে সিএসসির বিলটা লাফিয়ে কোথায় বেরিয়ে চলে যাওয়া, বা স্টেট ইলেকট্রিসিটির বিলটা লাফিয়ে কোথায় বেড়ে যাওয়া, সেই জায়গাটা ঘটবে। তো আপনি 12,000 টাকা মাসে পৌঁছেছেন, চলছে না, কি করবেন? মালিককে গিয়ে বললেন, মালিক সারা দিন রাতি আমার জন্য অফিসটা খুলে দাও, বা নিজের দোকানটা খুলে বসে আছেন, 24 ঘন্টাই কাজ করছেন। ধরে নিন ভগবান একদিন রাত্রিবেলা এসে আপনাকে অসীম আশীর্বাদ করেছে যে তোমাকে ভাই আশীর্বাদ করলাম, 24 ঘন্টা না ঘুমলেও তুমি আরাম করে বেঁচে থাকবে, তোমার জীবনের কোনো অসুবিধে হবে না। তাতে করেও আপনার দৈনিক আয় কত হবে স্যার? ওটা পরে দেখাবেন। তাতে করেও আপনার দৈনিক আয় কত হবে? আগের পেজটায় আসুন। তাতে করে আপনার কত হবে যদি 24 ঘন্টা কাজ করেন 25 টাকা করে? অসুবিধা হচ্ছে না? 18,000, 20,000 এরকম হবে। স্যার 24 ঘন্টা কাজ করেছেন 20,000 টাকা, বলেছি তো 2020 সালে গিয়ে লাগবে 1 লাখ। তাহলে 20,000-এর চেয়ে বেশি আয় করতে গেলে কত করবেন? কেন মালিক তো 25 টাকা রেটটা আপনার থেকে বাড়াবে না, কারণ যে যা যোগ্যতা নিয়ে ঢুকি সেটাই হচ্ছে আমার রেট। আর রেট বাড়াতে গেলে আমাকে কি করতে হয়? আমার যোগ্যতা বাড়াতে হয়, তাই তো? আমি পাশ করে এসেছি মাধ্যমিক, আমি কি আর এই বয়সে পারবো গ্র্যাজুয়েট হতে? হ্যালো, আমি কি এই বয়সে পারবো মাস্টার ডিগ্রি করতে? পারবো না। আমি হাতের কাজ বিশেষ জানতাম না, এখন কি আরো 5টা নতুন করে কাজ শিখতে পারবো? পারবো না। তাহলে একটা বয়সের পর নিজের যোগ্যতাও বাড়ানো যায় না, অথচ সংসারের খরচা বেড়ে চলে, তাই তো? তাহলে তখন যদি আমি বলি যে স্যার 25 ঘন্টা খোলা রাখুন, হাসবে, তাই না মালিক? কেন আমরা মাঝে মাঝে ভগবানের কাছে আফসোস করি না যে ঠাকুর তুমি অমুককে এই দিয়েছো, অমুককে সেই দিয়েছো, অমুককে কত কিছু দিয়েছো, আমাকে এত বঞ্চিত করেছো কেন? একটা কথা বলি, ওপরওয়ালা একটা জায়গা থেকে কাউকে কোনোদিনও বঞ্চিত করেননি, সবাইকে সমান দিয়েছেন। সবার জন্য দিন আর রাত্রিটা 24 ঘন্টা। হ্যালো, সবার জন্য দিন আর রাত্রিটা 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা বেশি আমরা কেউ কাজ করতে পারবো না, তার মানে আমাদের ইনকামটা লিমিটেড, তাই তো? টাইমটা লিমিটেড বলে। এবার দেখুন, যদি যখন টাইম লিমিটেড হয়ে যাবে রেটটাকে বাড়াবার চেষ্টা করব, কিন্তু ওটাও বাড়াতে পারছি না, তার মানে রেটটাও লিমিটেড। তাহলে দুটো লিমিটেড রাশির গুণফল কি হবে? লিমিটেড। সেই জন্যই আমরা একটা লিমিটেড আয়ের মধ্যে থাকি, কিন্তু আমাদের খরচা বলছে আনলিমিটেড। তার মানে যেই ইকুয়েশনটার উপর দাঁড়িয়ে আমরা উপার্জন করি, সেই ইকুয়েশনটা পৃথিবীতে সঙ্গে পাল্লা দেওয়ার জন্য সঠিক নয়, তাই তো? এবারে এই ইকুয়েশনটা ভয়ঙ্করতা দেখাই। কেউ মনে করবেন আমি তো বেশ আছি,
এই যা আছে এর মধ্যে আমি চালিয়ে নেব, ক্রমশ নিজের প্রয়োজনগুলো ছেটে ছেটে ছোট করব, ছোট করে আমি এগুলো করব, কম্প্রোমাইজ যাকে বলে, তাই তো? অসুখ হলে সরকারি হাসপাতালে যাব, কোনো জায়গায় দূরে যেতে গেলে মানে এক্সপ্রেস ট্রেনে উঠবো না, লোকাল ট্রেনে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে যাব, প্রচুর ভিড়ের মধ্যে গাদাগাদি করে যাব, ইত্যাদি করে করে আমি জীবনটা কম্প্রোমাইজ করব। কিন্তু কম্প্রোমাইজ করলেও এই ইকুয়েশনে একটা ভয়ঙ্করতা আছে, পরের দিনে আসুন। সেটা হচ্ছে ইনকাম বা টাইম। যে জায়গাটায় আপনি চাকরি করছেন, যে ব্যবসাটা আপনি করছেন, সেই ব্যবসাটা আজীবন করতে পারবেন বা চাকরিটা করতে পারবেন কোনো গ্যারেন্টি আছে? কি কেন গ্যারেন্টি নেই? আজকে আমি রোজ চাকরিতে যাচ্ছি, কালকে যে অফিসে আসতে পারবো এরকম কোনো গ্যারেন্টি নেই। হতেই পারে আজকে রাত্রিবেলা আমার বুকের বাঁ দিকটা ব্যথা করতে পারে, কাল থেকে আমি বিছনায় চলে গেলাম, আমি তো অফিসকে সময় দিতে পারবো না। অফিস মাইনে দেবে কি? পারতো 26 বছর তুমি আমার অফিসে বহু কাজ করেছো, দারুণ কাজ করেছো, তোমাকে চলো মাসে মাসে তোমার এই মাইনেটা 10,000 টাকা আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি, দেবে কি? দেবে না। তার মানে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি যদি সময় দিতে না পারি, আমার ইনকাম এক লহমায় শূন্য হয়ে যেতে পারে, তাই তো? হচ্ছে আজকাল এটা প্রচুর হচ্ছে। যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন, মাঝে মাঝে মালিক বলে দিচ্ছে কাল থেকে আসবার সময় নেই, দরকার নেই। আপনার হাতে প্রচুর সময়, কিন্তু আপনি অফিসকে কোনো সময় দিতে পারছেন না, তাই তো? সময় নেবে না। আরেকটা জিনিস ঘটতে পারে, পরের দিনে আসুন। যদি কোনো কারণে আপনার রেটটা শূন্য হয়ে যায়, মালিক বলল কাল সে মত আনা, এটা চলে না প্রাইভেট কোম্পানিতে, মালিকের মর্জি মতো। তো কাল সে মত আনা বললে আমার হাতে প্রচুর সময় থাকা সত্ত্বেও আমি সময় দিতে পারছি, কিন্তু আমার রেটটাকে জিরো করে দিল, তাই না? তাহলে আমার ইনকামটা কি হয়ে গেল? শূন্য হয়ে গেল তো। তো ইকোনমিস্টরা বলে এই I=RT, এই ইকুয়েশনটা আমাদের উপার্জনের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ইকুয়েশন। আমরা কজন অনুভব করি সেটা জানি না। যেদিন আমি এই কনসেপ্টটা প্রথম দেখেছিলাম, আমি একটা বড় করে হাততালি চাইবো। আমাকে এই কনসেপ্টে যিনি আমাকে ইন্ট্রোডিউস করেছেন, আমার থেকে বয়সে অনেক ছোট, দীর্ঘদিন আমার সাথে সম্পর্ক অত্যন্ত ভালো, মিস্টার উত্তম আউলিয়া। তার জন্য আমি একটা বড় করে হাততালি চাইবো। তিনি আজকে আমাকে এই কনসেপ্টটা দেখিয়েছিলেন বলে আমি আমার জীবনের ভয়ঙ্করতাটা বুঝতে পেরেছিলাম, এবং তারপর তিনি যা বলেছিলেন সেটা আমি খুব মনোযোগ সহকারে শুনেছিলাম, শুনে আজকে এই কনসেপ্টের সঙ্গে আমি যুক্ত করতে পেরেছি নিজেকে। আসুন পরের দিনে। এবারে আমাদের আয় করার পদ্ধতিগুলোতে আমি বলেছিলাম যে আমরা অ্যাক্টিভ ইনকাম করতে পারি, কেউ এমপ্লয়ি হয়ে, কেউ বিজনেসম্যান হয়ে, কেউ সেলফ এমপ্লয়েড হয়ে, কেউ ইনভেস্টর হয়ে। এগুলো আমি আলোচনা করে গেছি। চাকরি, ব্যবসা, নিজের আয় করার বিভিন্ন ডাক্তার, উকিল ইত্যাদি, এবং অথবা যদি কোটি টাকা থাকে, এই চারটেই উপায় আমাদের কাছে আয় করার। কিন্তু এই ঘরে যারা আমরা আছি তাদের হাতে দুটো রাস্তাই খোলা আছে, হয় চাকরি করা নয় ব্যবসা করা। স্যার, আমরা কাউকে চাকরি করবার জন্য এখানে ডাকিনি, বা চাকরি করার সুযোগ আমরা দিতে পারবো না। আজকালকার দিনে কি চাকরি পাওয়া যায় চাইলেই? হ্যালো, চাকরি পাওয়া যায় না। চাকরি পাওয়া গেলে আপনারা এই ঘরে এসে ভিড় করতেন না, তাই না? তাহলে আমাদের হাতে অবস্থা কি আছে? একমাত্র ব্যবসা, তাই না? আচ্ছা, একটা কথা বলবো, ছোটবেলা থেকে কারোর বাবা মা বলেছে কি? আমার বাবা মা অন্তত আমাকে বলেনি যে পার্থ ভালো করে পড়াশোনা করে বড় হয়ে ব্যবসায়ী হতে হবে, এই কথা বলেছিল কি কারোর বাবা মা? কেন বলেনি? দেখুন, একটু চারিপাশে একটা লক্ষ্য করে দেখবে, সমাজে যাদের অবস্থা খুব ভালো তারা সবাই ব্যবসা করে, তাই তো? সমাজে যার বাড়িটা সবচেয়ে ভালো, যার গাড়িটা সবচেয়ে সুন্দর, যিনি কথায় কথায় বিদেশ ভ্রমণ করেন, কথায় কথায় পরিবার নিয়ে বিভিন্ন শপিং মলে মার্কেটিং করতে যান, তারা প্রত্যেকে ব্যবসায়ী। ইয়েস অর নো? আমরা জানি ব্যবসা করলে বড় লোক হওয়া যায়, তবু আমরা ব্যবসা করি না কেন? কেন? ব্যবসা করতে গেলে কতগুলো জ্বালা আছে, তাই না? প্রথম জ্বালা কি? ব্যবসা করতে গেলে একটা ক্যাপিটাল লাগে। আজকের দিনে মাস গেলে আপনি 10,000 টাকা আয় করবেন, তার জন্য মিনিমাম ক্যাপিটাল কত স্যার? 1 লাখ টাকা। আমি ধরে নিলাম, ওনার কথাটাই ধরলাম, যদি 1 লাখ টাকায় হবে না, ভালো কথা। শুধু ক্যাপিটাল থাকলেই বিজনেস করতে পারবেন? ইয়েস অর নো? বিজনেস করতে একটা প্লেস লাগবে, তাই তো? প্লেসটা কোথা থেকে পাবেন? ধরুন এই গড়িয়াহাটের মোড়ে একটা প্লেস নিয়ে ব্যবসা করবেন। পারতো প্লেসের কথা বলছো, সন্ধ্যাবেলায় মস্করা করছো নাকি?
জায়গার দাম তো সোনার দামের থেকে অনেক বেশি, তাই না? প্রথম কথা পাবো কিনা জানি না, পেলেও সোনার দাম হার মানাবে, তাই না? 1 লাখ টাকা যদি ব্যবসার পুঁজি হয়, কম করে 25 লাখ টাকা জায়গার দাম, তাই তো? ধরুন ওই দুটোও জোগাড় হয়ে গেছে, অসুবিধা হয়নি। প্রশ্ন হচ্ছে কিসের ব্যবসা করবেন? ছোটবেলা থেকে বইপত্রে কোনো ব্যবসা শিখেছিলেন কি? ব্যবসা কারা শেখে? যার পরিবারে ব্যবসা আছে তারাই শুধু ব্যবসা শেখে, তাই না? আমার পরিবার তো কেউ কোনোদিন ব্যবসা করেনি। ব্যবসা করবো কি করে? ইচ্ছে হলো কাপড়ের দোকান খোলার, জানি না, তাহলে কি করব? গড়িয়াহাটের কাপড়ের দোকানগুলোতে গিয়ে উকি মারবো, তাই তো? যেই দোকানে দেখবো সবচেয়ে বৃদ্ধ কর্মচারীটা আছে, অনেকদিন ধরে কাজ করছে, তাকে কানে কানে গিয়ে বলবো, কাকা মাইনে কত পান? সে বললো মাসে 6,000 টাকা। আমার দোকানে চলে আসুন, 8,000 টাকা দেবো, তাই তো? কি করব? 8,000 টাকা দিয়ে তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আমি বিজনেস করব, তাই না? আমার তো কোনো অভিজ্ঞতা নেই, তিনি এক্সপার্টাইজেশন দেবেন। 3টে জিনিস লাগে, টাইম, মানি অ্যান্ড এক্সপার্টাইজেশন। আপনার প্লেস লাগলো, ক্যাপিটাল লাগলো, এক্সপার্টাইজেশন লাগলো, তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি ব্যবসা করব। এবার ধরুন মানুষের ওই অভিজ্ঞতাটা যদি কোনো কারণে ভুল হয়, আমার ব্যবসা কি হবে? আপনি বলেছেন, আমি বলিনি। উঠে গেলে কি করবেন? উনি বলেছেন লাটে উঠে যাবে। উঠে গেলে কি করবেন? আবার 26 লাখ নিয়ে আসবেন, তাই তো? পেয়ে যাবেন চাইলেই, তাই না? ব্যাংকগুলো বসে আছে আপনাকে দেওয়ার জন্য, দেবেন। এটাই হচ্ছে কারণ স্যার। সময় 8 থেকে 10 ঘন্টা দিতে হবে। আপনার ব্যবসা থাকলে আপনি দিয়ে দেবেন, আমি জানি। ব্যবসা করলে পুজোর চাঁদা, পাড়ার চাঁদা, বিভিন্ন সামাজিক সমাজসেবা করতে হয় ব্যবসা করলে, আমরা জানি তো। ভোট চাঁদা এসব আপনি দেবেন, কোনো আপত্তি নেই। কিন্তু ওই প্রথম 3টে কাটার জন্যই আপনি কিন্তু ছোটবেলা থেকে জানতেন ব্যবসা করলে বড়লোক হওয়া যায়। আপনার বাবা মাও এটা ভালো করে জানতেন ব্যবসা করলে বড়লোক হওয়া যায়, তবুও আপনাকে ব্যবসা করার কথা কোনোদিন বলেনি, তাই না? পাশাপাশি স্যার, খুব দুঃখের বিষয়, আমরা আপনাকে আজকে যে কনসেপ্টটা দেখাবো সেটা একটা ব্যবসা করারই পদ্ধতি। আমরা আজকে যে কনসেপ্ট দেখাবো সেটাও একটা ব্যবসা। তো ব্যবসা করার তো এত জ্বালা, তা আমরা তো দেখাবো ব্যবসা। ঠিক এইটুকু শুনে কজন ঘর থেকে চলে যেতে চাইছেন একটু বলবেন? হাত তুলুন। কজন চলে যাবেন ঘর থেকে? কেউ যেতে চাইছেন না, সবাই বুদ্ধিমান। এটা জোরে হাততালি হোক। হবে দেখি আমি কি দেখাতে পারি। পরের সিনে চলে এসো ভাই। এক সিন লোক বেশিক্ষণ পছন্দ করে না। কি এসছে? ও এইসব লোকে জেনে গেছে এগুলো। এইসব আর দুঃখের সিন কেউ দেখতে চাইছে না। দুঃখের সিন কেউ দেখবেন কি? টাকা না থাকলে কি হয়? এই সিনেমাটা ভালো লাগছে না, তাই তো? চলে আসুন। এইসব জ্ঞানীগুণী লোকেরা বলেছেন এইসব জায়গায় আমরা এত জ্ঞানীগুণী নই। চলে আসুন, টাকা থাকলে ভালো জায়গায় চিকিৎসা করা যায়, এসব বাদ দিন। তো আমরা এই জায়গাটায় আসছি যে চাকরি করে উপার্জন করা সম্ভব নয়, কোনো প্রফেশনাল গুণাবলী আমাদের নেই, ব্যবসা করলে পসিবল। কি ব্যবসা করব? যে ব্যবসাটার কথা আমি আপনাদেরকে এতক্ষণ বলেছি, সেই ব্যবসাটা নাথিং বাট দ্য কনভেনশনাল বিজনেস। পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে এই ব্যবসাটাই পৃথিবীতে ঘটে আসছে, তাই তো? এবার একটু বোর্ডে আলো জ্বালাতে বলবো। বুঝে ফেলতে পারেন না? এরপরে আমি যেটা আজকে বলবো সেটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা যে যাই করি না কেন, দোকানে গিয়ে মাল কিনি তো, হ্যালো, ইয়েস আর নো? তাহলে আমরা প্রথমেই কাস্টমার হয়ে দোকানে যাই, তাই তো? আচ্ছা, কাস্টমার কার কাছ থেকে মালটা কেনে? কাস্টমার কার কাছ থেকে মালটা কেনে? দোকানদার, যে পাড়ার দোকানদার আছে তার কাছ থেকে কাস্টমার মালটা কেনে, তাকে কি বলে? রিটেলার বলে। আপনারা বুদ্ধিমান, আপনারা অনেক কিছু জানেন। আমি প্রথম দিন জানা প্ল্যান শুনবার সময় এতটা জানতাম না। রিটেলার কার কাছ থেকে কেনে? হোলসেলার। হোলসেলার কার কাছ থেকে কেনে? ওনার জন্য একটা হাততালি হোক, সবার জন্য কোঅপারেশন করছেন। হোলসেলার কার কাছ থেকে কেনে? স্টকিস্ট। স্টকিস্ট কার কাছ থেকে কেনে? ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর কার কাছ থেকে কেনে? ক্যারিয়ার ফরওয়ার্ডিং এজেন্ট, তাই তো? ক্যারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট তার কাছ থেকে কেনে। তিনি কার কাছ থেকে কেনে? যিনি মালটা তৈরি করছেন, ম্যানুফ্যাকচারার, তাই তো? স্যার, যে কোনো জিনিস আজকে কনভেনশনাল মার্কেটে 5-6 হাত ঘুরে আমাদের হাতে আসে, ইয়েস আর নো? আচ্ছা, আমি দোকানে যাই, মাল কিনি,
আর এতগুলো লোক হাত ঘোরা, এরা বিনা পয়সায় কাজটা করে তো? Yes or no? এ কি এত ভালো কাজ বিনা পয়সায় করবে না? কারণ কি, তাদেরও সংসার চালাতে হয়, তাদের কাছে একটা প্রফিট থাকে, তাই না? তাহলে তারা প্রত্যেকেই একটা পার্সেন্টেজ অফ প্রফিট নিজেদের কাছে রেখে যায়, যা দিয়ে তাদের নিজেদের সংসার চলে। আচ্ছা, সকালবেলা উঠে একটা টুথপেস্ট দিয়ে দাঁত মাজছি, কোম্পানিটা কি ঘরে এসে তার নামটা আমাকে বলে গেছিল? বলেনি? তাহলে কোথা থেকে জানলেন? টিভিতে দেখে। তার মানে অ্যাডভার্টাইজ হয়েছে, তাই তো? অ্যাডভার্টাইজ কারা করে? সেলিব্রিটিরা অ্যাডভার্টাইজ করে। সমাজে যারা গণ্যমান্য লোক, যাদের আন্তর্জাতিক পরিচিতি এসে গেছে, তারা অ্যাডভার্টাইজমেন্ট করে, তাই তো? আর অ্যাডভার্টাইজমেন্টটা দেশের নাগরিকের কথা দেখবে বিনা পয়সায় করে, তাই না? তারাও একটা বিরাট পয়সা নেয়। তার ফলে কি হয় স্যার, যে প্রোডাক্টটা আমরা বাজারে গিয়ে 300 টাকায় কিনি, সেটা কমপক্ষে এখানে 100 টাকায় তৈরি একটা জিনিসকে 300 টাকায় কিনি, তাই না? হ্যালো, কারোর ডিমত আছে এই ব্যাপারে? ছোট্ট একটা উদাহরণ দেই, গরমকালে চেষ্টা পেলে কোল্ড ড্রিঙ্কস খাই তো? একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের দাম কত? 10 টাকা। ওই জলটুকুনের দাম কত? 12 টাকা। 12 টাকা, হ্যাঁ, না কলকাতায় 10 টাকায় পাওয়া যায়, ডিস্ট্রিক্টে গেলে 12 টাকা হয়, এটাও আমি জানি। তো ঘটনা হচ্ছে 12 টাকা। আচ্ছা, 12 টাকায় আমি ভুল বলেছি, উনি আমাকে ঠিক করে দিয়েছেন, ওনার জন্য একটা হাততালি, উনি আমাকে ঠিক করে দিয়েছেন। তো 12 টাকার কোল্ড ড্রিঙ্কসটা কোম্পানির ওইটুকুন বানাতে কত পয়সা খরচা বলে? ইকোনমিস্টরা বলে কোম্পানির খরচা পড়ে 22 পয়সা। হ্যালো, তাহলে 22 পয়সার জিনিস 12 টাকায় খাই। আমি এতটা যাচ্ছি না, সবসময় তো করি না। গ্রামের কেউ আছেন কি ধান ঠান ফলান বাড়িতে, এরকম কেউ আছেন এখানে? কেউ নেই, তাই না? ধান আলু ও আছে, আর দেখতে পাচ্ছি না। স্যার, ক টাকায় আপনি ধান ফলান আর ক টাকায় বাজারে চাল বিক্রি হয়? ক টাকায় আপনি ধান ফলান আর সেই ধানটা চাল হয়ে বাজারে ক টাকায় বিক্রি হয়? 8-10 টাকায় তৈরি হয়, তাই তো? ধানটা বিক্রয় মূল্য সরকারের বেঁধে দেওয়া দাম, আর বিক্রি হয় কত টাকায়? বাজারে আসলে 22 টাকা। আর 22 টাকার চাল সব মানুষ খেতে পারেন কি? 22 টাকার চাল সব মানুষ খেতে পারেন না, তাই না? তাহলে মানুষকে খেতে গেলে ক টাকার চাল খেতে হয়? 30, 32, 34, 36, 38, শহরে যার যা ক্ষমতা, তাই না? কিন্তু ধানের ওই প্রকিউরমেন্ট প্রাইস কিন্তু চাষির ক্ষেত্রে 8 থেকে 10 টাকা, তাই না? তাহলে সাধারণ জিনিস যেটা খেলে আমরা রোজ বাঁচবো, সেটার দামই 3 থেকে 4 গুণ বৃদ্ধি পায়। ইয়েস অর নো? মনে লাগে, কষ্ট করে যে 300 টাকাটা আমি আয় করে আনছি, সেই 300 টাকাটা বাজারে নিয়ে গিয়ে 300 টাকার জিনিস পাচ্ছি না, পাচ্ছি 100 টাকার, তাই তো? স্যার, আমার কষ্টার্জিত 300 টাকায় যদি আমি 300 টাকারই মাল পেতাম, তাহলে আমি ভালো থাকতাম তো? হ্যাঁ, সেটা আমি থাকতাম। স্যার, সবাই ইয়েস বলছে না, ব্যাপার কি? মনে হচ্ছে সবাই খারাপ থাকতেন না 300 টাকায় 300 টাকা মাল পেলে? বুঝতে পারছি না ঠিক। একটু আলোটা ওদিকে ফেলো তো দেখি সবাইকে, আলোটা ফেলো। 300 টাকায় যদি 300 টাকার মাল পেতাম, সংসার আমার ভালো চলতো। ইয়েস অর নো? কেন বলছি স্যার? 300 টাকাটা আমার কষ্টার্জিত পয়সা, তাই তো? আমি আমার কষ্টার্জিত উপার্জনের, ভাবুন স্যার, আপনি সারা জীবনে আপনার সংসারের জন্য যদি 30 লক্ষ টাকা আয় করে থাকেন, 20 লাখ টাকা আয় করছেন আপনি অন্যের সংসার চালাবার জন্য। ইয়েস আর নো? কত মহান কাজ আমরা করছি, তাই না? কনভেনশনাল বিজনেসটা এই জায়গায় বোঝালাম। আমি যে বিজনেসটা বলতে যাচ্ছি, সেই বিজনেসটাকে কনভেনশনাল বিজনেস বলে না, সেটা নন কনভেনশনাল বিজনেস, যাকে অনেকে অনেক নামে ডাকে। যারা একটু শিক্ষিত মানুষ তারা বলে মাল্টি লেভেল মার্কেটিং বা MLM, মাঝে অনেক কিছু নাম দেয়। আর যারা এই বিজনেসটা ঠিক বুঝে উঠতে পারেন না, বলে এটা লোক ধরার বিজনেস। তারা বলে এটা লোক ধরার বিজনেস। কেন বলে আমি একটু পরে বলছি। আপনাকে কি করতে হবে? আপনি কাস্টমার হিসেবে একটা মাল দোকানে কিনবেন, আমার কোম্পানি বলছে আপনি আমার কোম্পানিতে আসুন, একটা মাল সারা জীবনের জন্য একবার কিনুন। কিনলেন, ফাইন। কিনবার পর দেখুন, আমরা ভালো জিনিসের প্রশংসা করি তো? ইয়েস অর নো? কোথায় কেউ করেছেন? একজন হাত তুলবেন। কি করেন ভালো জিনিসের প্রশংসা? করেন? একটা উদাহরণ।
ভালো ডাক্তার, গুড। ডাক্তারের কাছে গেছি, ভালো সিনেমা দেখেছি, ভালো টিচারের কাছে পড়েছি, তার তার অ্যাডভার্টাইজমেন্ট গলা ফাটিয়ে করে দিয়েছি, তাই তো? আর যতবার ডাক্তারের অ্যাডভার্টাইজমেন্ট করেছি, একটা করে রুগী গেছে, ডাক্তার বাড়িতে 100 টাকা করে পাঠিয়ে দিচ্ছে, তাই তো? কেন করেনি, তাই না? করা সম্ভব নয়। বড়জোর আপনি খুব ভালো, মাঝে মাঝে গেলে একটু এক কাপ চা বা একটা কেক এইসব খাওয়াবে, তাই না? আর ডাক্তার খুব কাছের হলে কোনো একবার বেড়াতে যাওয়ার সময় আপনাকে নিয়ে যাবে ওই দীঘা টিঘা এইসব। না, করবে করবে, আমার বন্ধু বান্ধব কিছু ডাক্তার আছে, করে। সবাইকে আমি খারাপ বলছি না, সবাইকে খারাপ বলছি না, তো এই জিনিসটা করে। তো এতে করে আমার জীবনের পরিবর্তন ঘটে না, কিন্তু আজকে সন্ধ্যায় আমরা বসে আছি নিজের পরিবারের পরিবর্তন করবার জন্য, তাই না? এবারে দেখুন, আমার কোম্পানি বলছে 300 টাকা দিয়ে আপনি একটা জিনিস কিনুন। কথার কথা, 300 টাকায় নয়, আর একটু বেশি। তো আপনি একটা প্রোডাক্ট আমার কাছ থেকে কিনুন, কেনবার পর সেই প্রোডাক্টের কথাটা ভালো জিনিস, কোম্পানি A1 প্রোডাক্ট ব্যবহারকারী, কি প্রোডাক্ট, কোম্পানির নাম কি, পরবর্তীকালে আমি অল্প করে বলবো এবং পরবর্তীকালে বক্তা যিনি আসবেন তিনি কোম্পানি সম্পর্কে আরো ডিটেলস বলবেন। সেকেন্ড জিনিসটা যেটা হয়, আপনি সেই জিনিসটার কথা অন্য কাউকে বলুন। যদি আপনার কাছ থেকে ভালো লাগার পর সেই মানুষটাও এই একটা প্রোডাক্ট নেয়, তাহলে সে নেওয়ার জন্য আপনি তার কাছ থেকে একটা কমিশন পাবেন। এই পদ্ধতিটা ভালো না খারাপ? আপনি দেখ কোনো একটা টুথপেস্ট দিয়ে অনেকদিন দাঁত মেজেছেন, বা আপনার ব্লাড সুগার আছে তার জন্য আপনি একটা ওষুধ বহুদিন খেয়েছেন, আপনার ব্লাড সুগারের ওষুধ কি খান শুনে একজন খেয়েছে ওষুধটা, তার জন্য আপনি এতদিন কোনো কমিশন পেয়েছেন কি? কোম্পানি বলছে আমার এই সিস্টেমে মাল্টি লেভেল মার্কেটিং এ আসুন, এর জন্য আপনি কমিশন পাবেন। দেখুন ফলশ্রুতিটা কি হলো, এর ফলে আপনি এতদিন যে অ্যাডভার্টাইজমেন্টটা বিনে পয়সায় করছিলেন, করে অন্যকে বড়লোক করছিলেন, এখন তার থেকে নিজে পয়সা পাওয়া শুরু করবেন এবং সৎভাবে, তাহলে আপনার অবস্থাটা আগের তুলনায় ভালো হলো কি না? দেখুন এই জায়গাটা যিনি বুঝতে পারবেন, আমি বলবো আজকের সন্ধ্যার আমাদের টোটাল প্রেজেন্টেশনটা তার 100% কাজে লাগবে। আর এই জিনিসটা যার পছন্দ নয়, এক্সকিউজ মি স্যার, কিছু মনে করবেন না, আমি বলবো শুধু শুধু এখানে বসে থেকে আপনার মূল্যবান সময়টা আর নষ্ট করবার দরকার। তাহলে সবাই এখন সময়টা দেবেন তো? ইয়েস অর নো? এবার আমি ঢুকবো কি করলে আমাদের বিজনেসে কেমন ভাবে উপার্জন হয়। বোঝাতে পেরেছি ব্যাপারটা? আসুন পরের লাইটটা নেবার। আর এই বোর্ডটা একটু সরি বলছেন কেন? এক্স্যাক্টলি স্যার, কিছু মনে করবেন না, এই কনসেপ্টটা প্রথম যেদিন দেখেছিলাম সেদিন আমিও ঠিক আপনাদের মতন জায়গা দিয়েছিলাম, আমিও বুঝতে পারিনি দুটো কাজ আমি একই সঙ্গে করি, কিন্তু প্রফিটেবল ওয়েতে করতাম না। আজকের দিনে এই কাজটা আমি প্রফিটেবল ওয়েতে করি। আপনি এই জায়গাটা একটু দেখান, ডিরেক্ট সেলিং। এই পিকচারটা যেটা দেখানো আছে সেটা আমি আগেই বলে গেছি, ট্র্যাডিশনাল বিজনেসে ম্যানুফ্যাকচার টু কাস্টমার যেটা হয় তার মধ্যে একটা বিরাট প্রফিট লুকিয়ে থাকে, মাঝের কয়েকজন মানুষই সেই লাভটুকুন ভোগ করে। তাই অল্প কিছু ডিস্ট্রিবিউটার, অল্প কিছু স্টকিস্ট, অল্প কিছু সিএনএফ, তারাই তাদের জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারে। কিন্তু আমাদের এই মাল্টি লেভেল মার্কেটিংয়ে একই সঙ্গে প্রত্যেকটা মানুষ ক্রেতা এবং বিক্রেতা হওয়ার জন্য যিনি চাইবেন, যিনি যত বেশি খাটবেন তিনি তত বেশি আয় করতে পারবেন এবং করে তার জীবনে সবকটা অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারবেন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স উইথ দ্য ডিরেক্ট সেলিং অ্যান্ড ইনডাইরেক্ট সেলিং অ্যান্ড ট্র্যাডিশনাল বিজনেস। পরের পৃষ্ঠা। এবার দেখুন আমি মূল জায়গায় আসি, কি করে আমাদের বিজনেস দিয়ে আপনি আপনার জীবনের স্বপ্ন পূরণ করবেন। আসুন পরের সিনে। আমাদের কোম্পানি, একটা হাততালি চাইবো, আমাদের কোম্পানির নাম জিপিএল। এটা আমরা শর্টে বলি। কোন জিনিস শর্টে নাম হয় জানেন? যে জিনিসটা মার্কেটে হিট করে তার নামটাই আমরা শর্টে বলি। অ্যাকচুয়াল আমার কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ট্রেডমার্ক লিমিটেড। যখনই আজকাল একটা সত্যি কথা বলবে, আমি এতক্ষণ মাল্টি লেভেল মার্কেটিং এর কনসেপ্ট দেখাচ্ছি, এরকম কনসেপ্টই আপনাদের কাছে কারোর কাছে নতুন লাগছে? আজকে প্রথম দিন শুনছেন এরকম? আগে কখনো শোনেননি এরকম? একজনও আছেন কি আগে কখনো কোনোদিন শোনেননি এরকম ধরনের কনসেপ্ট? আজই জীবনে প্রথমবার শুনছেন? নয়, শুনেছেন, তারপরও আরেকটা শুনতে এসছেন কেন? কারণ আপনাদের মনে হয়েছে সব ব্যবসার মধ্যে, সব ধরনের ব্যবসাতেই একটা ভালো আর খারাপ থাকে।
এবং আমি জানি মনোগতভাবে প্রত্যেকে একটা ভালো জায়গা খুঁজছেন যেখানে বিজনেসটা আপনারা স্টেবল ওয়েতে করতে পারবেন। ইয়েস অর নো? তো স্টেবল ওয়েতে বিজনেস করবার জন্য আমার কোম্পানি যে স্টেবল তার নামটার মধ্যে দিয়ে আমি বুঝিয়ে দিয়ে গেছি। কারণ কি, এটা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, এটা একটা লিমিটেড কোম্পানি। আর যারা একটু ব্যবসা বাণিজ্য সম্পর্কে খবর রাখেন তারা প্রত্যেকেই জানেন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির স্থায়িত্ব বলে বিশেষ কিছু নেই, কিন্তু একটা লিমিটেড কোম্পানি সে সরকারের কাছে দায়বদ্ধ। ইয়েস অর নো স্যার? সো মাই কোম্পানি ইজ স্টেবল, তার জন্য একটা জোরে হাততালি হোক। এবং কোম্পানি 9001 2008 আইএসও প্রাপ্ত। কোম্পানির সিকিউরিটি পার্টের জন্য যদি আরো বেশি কিছু প্রশ্ন করেন, এন্ড অফ মাই প্রেজেন্টেশন বাইরে আসবেন, ব্যক্তিগতভাবে কথা বলবেন, বা যারা আপনাকে সঙ্গে এনেছেন তাদের সাথে বসে পড়বেন, তারা অনেক নথি আপনাকে দেখাতে পারবে। পরেরটা, তিনটে পি ঠিক থাকলে আপনি একটা মাল্টি লেভেল মার্কেটিং করতে পারেন। প্রথম কথা, কোম্পানির প্রোফাইল যদি ঠিক থাকে। কোম্পানি প্রোফাইল বলতে কি বোঝায়? কোম্পানি একটা সঠিক কোম্পানি কিনা, কোম্পানি একটা লিমিটেড কোম্পানি, তাহলে প্রোফাইলটা অনেক বেটার প্রাইভেট লিমিটেডের থেকে। এই কোম্পানির প্যান আছে, ট্যান আছে, সবই আছে, যা যা চাইবেন সবই আছে, যা যা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সব কিছু আছে। আজকের দিনে জেনে রাখুন, যে কোনো মাল্টি লেভেল কোম্পানিতে যদি কাজ করতে থাকেন, সরকার এটা বাধ্যতামূলক করে দিতে চলেছে যে তার নিজস্ব প্রোডাক্ট থাকতে হবে, তার নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকতে হবে, যেটা আমার কোম্পানির আছে। সেকেন্ড হচ্ছে কোম্পানি প্রোডাক্টস অ্যান্ড প্রাইস। প্রোডাক্ট কি ধরনের সেটা বলতে চাইবো। বলার আগে প্রোডাক্টটার প্রাইসের ডিটেলসে যাওয়ার আগে বলি, একই ধরনের প্রোডাক্ট অনেক কোম্পানি বানায়, কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি স্যার একটা কথা, আমরা বাস করি কোথায়? তৃতীয় বিশ্বে। তো তৃতীয় বিশ্বের ব্যবসার একটা সাধারণ প্রবণতা আছে, যতখানি বৈধভাবে লাভ করা উচিত কোম্পানিগুলো অবৈধভাবে তার চেয়ে বেশি লাভ করে। ইয়েস অর নো? সবাই করে স্যার। আমরা সাধারণ জীবনে নার্সিং হোমে ট্রিটমেন্ট করতে গিয়ে দেখেছি যে অতখানিটা পয়সা নেবার তার দরকার নেই, অথচ সে নেয়, তাই না? এরকম সব জায়গায় হয়। এবারে দেখুন, আমার কোম্পানি যে প্রোডাক্টটা বানায়, সেই প্রোডাক্টটার প্রাইসটা সে ভারতবর্ষের আর যে কোনো একই ধরনের আর যে কোনো প্রোডাক্টের চেয়ে সবচেয়ে কম প্রাইস, সব মানুষ ব্যবহার করতে পারবে এরকম প্রাইসে কোম্পানি প্রোডাক্ট দেয়। যে স্যার হাততালি হবে না এর জন্য একটা? কোম্পানি যে প্ল্যানটা আমাদের কাজ করবার জন্য রেখেছে আর তার পে আউটটা রেখেছে, সঠিক সময়ে সে পে আউট করে, এবং প্ল্যানটা যেটা রেখেছে সেটা অত্যন্ত সরল এবং সবার পক্ষে কাজ করা সম্ভব। এবার আসুন, এই তিনটে জিনিসের মধ্যে প্ল্যান আর পে আউট এবং প্রোডাক্ট এবং প্রাইস নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। আসুন পরে। স্যার আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমার কথায় আপনারা খুব বোর হচ্ছেন, তাই না? একটু গলা পাচ্ছি না কেন স্যার? আপনি একা গলায় যে কথা বলছি, আপনাদের মিলিত গলা তার থেকে কম। মন দিয়ে শুনছেন? মনের অ্যান্টেনা পুরো খোলা? আচ্ছা, ফ্যান্টাস্টিক। মানে নেটওয়ার্কে কোনো প্রবলেম নেই, তাই তো? বাফারিং হচ্ছে না কোনো? চলুন পরের দিন, এগুলো দরকার নেই, একটু পরিচয় করে দিন। মিস্টার বলরাম গোয়েল, আমার কোম্পানির সিএম। বয়স অত্যন্ত কম, বড় করে ছবি সাইটে পাবেন। যা যা বলছি www.gtml.in, যা বলছি সব মিলিয়ে নেবেন। বয়স অত্যন্ত কম, এনার সাথে পার্সোনালি আমি বেশ কয়েকবার দেখা করেছি। আমার কোম্পানির হেড অফিস হচ্ছে আগ্রা, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে দুবার আগ্রা গেছি ওনার সাথে কথা বলবার জন্য। এবং যেটা দেখে আমার মনে হয়েছে উনি সত্যিকারের এই ব্যবসাটা করবার জন্যই এসছেন। পেছনে আরো কিছু আমাদের লিডার্স আছেন যাদের সাথে ওনার মিট হয়েছে, এবং সত্যি ছবি আর দেখাচ্ছি না, নাম্বারটা দিয়ে দিয়েছি, সাইটে মারলে অনেক মানুষ এখানে বসে আছেন যারা গুগলে প্যান কার্ড এবং ট্যান কার্ড মেরে দেখতে জানেন এটা বৈধ না অবৈধ। পরের দিনে চলে আসছি। কোম্পানিতে কাজ করতে গেলে কিছু টাকা পয়সা কোম্পানি ঘরে জমা দিতে হয় কেনাকাটির জন্য। কোন কোন ব্যাংকার্সের মাধ্যম দিয়ে আপনি পারবেন সেটা এখানে দেওয়া আছে, এসবিআই, এইচডিএফসি এবং আইডিবিআই। আসুন পরের দিনে। একটা কোম্পানি কাজ করতে গেলে তার ব্যাকগ্রাউন্ড দরকার। কোম্পানি কি সরাসরি কিছু প্রোডাক্ট বানিয়ে সোজা মাল্টি লেভেল মার্কেটিংয়ে এসছে? আমার কোম্পানি তা নয়। বাজারে প্রচুর কোম্পানি পাবেন যারা একটা দুটো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছে, হয়তো তাদের প্রোডাক্টটা নিজস্ব অথবা নিজস্ব নয়, তা নয়। আমার কোম্পানি একটা সাউন্ড ইকোনমিক্যাল গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে রয়েছে। কোম্পানির নিজস্ব জিনিস কি? গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার।
যেটা আগ্রাতে তারা প্রচুর জমি নিয়ে কিছু কাজকর্ম করছে এবং ইউপির বিভিন্ন জায়গায় এই প্রজেক্টের কাজ চলছে, যেটা আজকের দিনে খুব হট বিজনেস। সেকেন্ড হচ্ছে কি, কোম্পানির একটা হাবস অফ টেকনোলজিক্যাল প্রাইভেট লিমিটেড, কোম্পানি বিভিন্ন কোম্পানির হয়ে সফটওয়্যার ডেভেলপ করে এবং আমার কোম্পানি এই সফটওয়্যার ডেভেলপমেন্টের করার ব্যাপারে মাস্টারপিস। থার্ড কি আছে, কোম্পানি গ্লোবাল ফুটওয়্যার, যা পরে আমাদের শরীরটা দাঁড়িয়ে থাকে পৃথিবীর উপর, সেই জুতো চটি ইত্যাদির ব্যবসাটা কোম্পানি নিজস্ব ব্যবসা। এরপরে আসবো যেটার উপর ভিত্তি করে কোম্পানি এমএলএমটা চালু রেখেছে তার উপরে। আসুন পরের সিনে, গ্লোবাল ওয়েলনেস কোম্পানি, একটা জোরে হাততালি চাইবো। এই গ্লোবাল ওয়েলনেস কোম্পানির প্রোডাক্টগুলো কোম্পানি মাল্টি লেভেল মার্কেটিং এ নিয়ে এসেছে। প্রোডাক্টগুলো এখন দেখাবেন না। গ্লোবাল ওয়েলনেস কোম্পানিতে কোম্পানি মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখবার জন্য কিছু প্রোডাক্ট রেখেছে। দেখুন, শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারে কি কি? বাজারে দু ধরনের প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট আর একটা হচ্ছে আয়ুর্বেদিক, তাই তো? ফুড সাপ্লিমেন্ট আর আয়ুর্বেদিকের মধ্যে ডিফারেন্স কি? বাজারে দেখুন, আপনারা সবাই শিক্ষিত মানুষ, ফুড সাপ্লিমেন্ট কিরকম, আপনাকে একটা মাল্টিভিটামিন মাল্টিমিনারেল দিয়ে দেওয়া হলো। ধরুন আমাকেই দেওয়া হয়েছে, ভাই তোমার তো অনেক বয়স হয়ে গেছে, তুমি এই ভিটামিন আর মিনারেলগুলো খাও। তো আমি দেখলাম আমার শরীরে আয়রন বেশি আছে, ওর যে ট্যাবলেটটা তার মধ্যে আয়রনও খাইয়ে দেওয়া হলো। তো বেশি আয়রন খাওয়ার জন্য শরীরের আমার ভালো হবে না খারাপ হবে স্যার? খারাপ হবে। কারণ এই এলিমেন্টগুলো একটা এমন জিনিস, সঠিক মাত্রায় শরীরে থাকলে শরীর ভালো থাকে, কিন্তু বেঠিক মাত্রা হলে শরীর খারাপ হয়, আবার বেশি হলেও খারাপ হয়। তো আমার কোম্পানি ঠিক করলো আমি কোনো ফুড সাপ্লিমেন্ট নিয়ে বিজনেস করব না। স্যার আমরা কোন দেশে বাস করি? কি দেশের নাম জানেন না কেউ? হাসছেন দেশের নামে, এই জন্যই তো আমাদের দেশের এই অবস্থা আছে। একটু গর্বের সঙ্গে বলুন ভারতবর্ষে বাস করি, কারণ ভারতবর্ষ পৃথিবীর এমন একটা দেশ যারা চিকিৎসা শাস্ত্রে শিখিয়েছিল মানুষের শরীর স্বাস্থ্য ইত্যাদি ভালো রাখতে গেলে প্রকৃতিতে যা যা পাওয়া যায় সেই থেকে উপকরণ দিয়ে যদি জিনিস তৈরি করে মানুষকে খাওয়ানো হয়, তাহলে মানুষের শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকবে। এবং সেই পদ্ধতিটাকে কি বলে স্যার? আয়ুর্বেদিক। গিভ এ বিগ হ্যান্ড। আমার কোম্পানি ঠিক করেছে আমাদের যে পুরাকালের পদ্ধতি, যেটা বেদের আমল থেকে চলে আসছে, সেই আয়ুর্বেদিক নিয়ে আমার কোম্পানি কাজ করবে। এবং আয়ুর্বেদিকে কি কি ধরনের প্রোডাক্ট রেখেছে সেটা আমরা দেখাবো। একটু দেখাতে থাকেন পরপর। দেখুন, প্রোডাক্টের সব নাম আমাকে জিজ্ঞেস করবেন না, পড়াশোনায় খুব ভালো ছিলাম না, সব নাম মুখস্থ রাখতে পারি। তবে যা মিষ্টি হয়ে যায় না, ফল পাকলে আনন্দ হয়, মানুষ পাকলে আনন্দ হয় না, তাই না? তো ঘরে ঘরে এখন মানুষ পাকার যুগ চলে এসছে ভারতবর্ষে। তো কোম্পানি সেই জন্য রেখেছে ব্লাড সুগারের জন্য প্রোডাক্ট। মানুষ রেখেছে কি, ঘরে ঘরে আজকাল চাপ বেশি, তাই না? প্রচুর চাপ, বাইরের এমনি চাপ নেওয়া যায়, কিন্তু রক্তের চাপ বাড়লে কেমন অবস্থা হয়? বাড়ির লোক আতঙ্কিত হয়, তাই না? বাড়ির লোক আতঙ্কিত হয়, রেখেছে ব্লাড প্রেশারের ওষুধ। চারিদিকে পলিউশন, স্মৃতিভ্রংশ হচ্ছে মানুষের, মেমোরি লস হচ্ছে, তার জন্য রেখেছে প্রোডাক্ট। বিভিন্ন পলিউশনের জন্য কি অবস্থা, যে তুমি দেখিয়ে যাও প্রোডাক্টগুলো, কোনো অসুবিধা নেই। তোমাকে আমি বরং এদিকে সরে দাঁড়াই না, আপনারা দেখতে থাকুন। ওটা একটা সিনেমার মতন চলবে, পরে দেখে নেবেন কি কি প্রোডাক্ট আছে। আর কি কি ধরনের প্রোডাক্ট দেওয়া যায়? বাচ্চারা পড়াশোনা করছে, যা পড়ছে মনে রাখতে পারছে না, তাই না? আমরা বলি তোর মাথায় কি ভরা আছে, আপনারা বলেছেন, আমি কিন্তু বলি। তো ওটা ভরা আছে মানুষের মাথায়, ওটা কোনোদিনই থাকে না। আসলে যুগের পরিবর্তন আর পলিউশনের কারণে বাচ্চাটা স্মৃতি সবকিছু রাখতে পারছে না, সেটাকে উজ্জীবিত করবার জন্য আয়ুর্বেদিকের প্রোডাক্ট। আর কি রাখা হয়েছে? আমাদের ছেলেদের আর মেয়েদের বিভিন্ন শারীরবৃত্তীয় অসুবিধে হয়, মাঝে মাঝে শরীরে বিভিন্ন ধরনের অসুখ আসে, সেটাকে বাঁচানোর জন্য। ঘরে ঘরে কি আছে একটা উদাহরণ দেখবেন, কদিন আগে না এভাবে বসতে পারতাম না, এখন সহজে বসি আর উঠি। কারণ তার জন্য জিটিএমএল এর সাল্লাক জয়েন্ট পেন, এটা খাওয়ার পর আর হাঁটুর ব্যথাটা নেই। চাইলে বলুন এখনই ওঠ বস করে দেখিয়ে দিচ্ছি। আর কদিন আগেও কিন্তু যারা আমাকে দেখেছেন দেখতেন আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। তো ঘরে ঘরে হাঁটু ব্যথা বেসিক্যালি বলছে আমাদের প্রোডাক্ট কথা বলে, আমাদের প্রোডাক্ট কথা বলে, এবং এই প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে মানুষকে দিতে পারেন। তো আপনি তো স্যার এমন একটা কোম্পানির সঙ্গেই কাজ করতে চান যে তার প্রোডাক্ট হবে গুণমানে উন্নত,
হ্যালো, মানুষ একবার ব্যবহার করার পর বারবার চাইবে, তাই তো? কাস্টমার একবার করতে ভালোবাসবেন না বারবার? তবু বলছি স্যার, আপনাকে কিন্তু যে বিজনেসটা আমি দেখাচ্ছি সেটা তথাকথিত মাল বিক্রির ব্যবসা দেখাচ্ছি না। আপনাকে কিন্তু কোনো কনসেপ্ট আমি দেখাচ্ছি না যে আজকে আমার কোম্পানি থেকে প্রোডাক্ট নেবেন, কালকেই ব্যাগ ভর্তি করে বেরিয়ে পড়বেন আর ঘরে ঘরে গিয়ে দাদা একটা প্রোডাক্ট নিন, দাদা একটা প্রোডাক্ট নিন, দাদা একটা প্রোডাক্ট নিন, এই প্রোডাক্টের এই গুণ, এই করবার জন্য আমি আসছি না। এখানে কি করতে আসছি ভাই? কোথায় আছো তুমি? আমাকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছ? আর তুমি আমি এক দলে আছি কিন্তু এখন, হ্যাঁ, আলাদা আলাদা। আচ্ছা চলো, কি করে বিজনেসটা শুরু করবে চলো। আর এখানে একটা আলো দিতে হবে আবার, আমি দিতে হয়, তাই তো? তাহলে যে কোনো জিনিস পেতে গেলে 10, 15, 20 কেউ আছেন কি? নেই, সবাই বুদ্ধিমান, তাই তো? আচ্ছা, কেউ আছেন কি এই ব্যবসাটা করবো 100-200 টাকা দেবো? হয় না। ও বাবা, এটাও জ্ঞান আছে সবার। আমি জানতাম কি এতদিন ব্যবসাটা আমি ভালো বুঝি, এখন দেখছি আপনারা আমার থেকে ভালো বোঝেন। ভেরি নাইস। পরের দিন থেকে আপনারা এখানে বসবেন, আমি নিচে বসে শুনবো। আপনাদের কাছে কিছু শেখার আছে আমার। যাই হোক, সবাই বুদ্ধিমান মানুষ, সবাই বোঝেন যে মিনিমাম একটা টাকার কমে ব্যবসা করা যায় না, তাই না? এবং আমার কোম্পানিও ঠিক বলছে যে সঠিকভাবে ব্যবসা করে যদি আয় করতে পারেন তাহলে সেরা সুযোগ হচ্ছে এই ব্যবসাটায় 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা। 6,000 রুপিস হচ্ছে আইডিয়াল প্যাকেজ টু স্টার্ট দিস বিজনেস। দেখুন, এই ব্যবসাটা বুঝতে গেলে কতগুলো ব্যবসার টার্ম বুঝতে হবে, ব্যবসার ভাষা বুঝতে হবে। আমার ব্যবসায় একটাই ভাষা আছে, সেটার নাম হচ্ছে বিভি। বিভি কথার অর্থ কি? বিজনেস ভলিউম, অর্থাৎ ব্যবসার আয়তন। বাংলা করে দিচ্ছি, ব্যবসার আয়তন। আপনি যেই মাত্র 6,000 টাকা দিয়ে ব্যবসা করবেন, কোম্পানি বলবে যে আপনি কোম্পানির ঘরে 5,000 বিভির বিজনেস দিয়েছেন। আর 1 বিভি কথার অর্থ হচ্ছে 1 টাকা। আচ্ছা, কেমন শুনতে শুনতে লাগছে না? 6,000 টাকার ব্যবসা দিয়েছেন, কোম্পানি বলছে 5,000 টাকার ব্যবসা হলো। কার কার এটা অবাস্তব বলে মনে হচ্ছে? দেখুন, অনেকেরই অবাস্তব বলে মনে হচ্ছে, বলছেন। আমি জায়গাটা পরিষ্কার করে দিই। কোম্পানি যদি 6,000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট আপনাকে বিক্রি করে বা কিছু প্রোডাক্ট আপনাকে দেয়, এটা কখনোই মনে করার কারণ নেই কোম্পানি 6,000 টাকা লাভ হয়েছে বা কোম্পানির ঘরে 6,000 টাকা ঢুকেছে। কারণ একটা ব্যবসা বৈধভাবে করতে গেলে তার সেল ট্যাক্স আছে, তার ইনকাম ট্যাক্স আছে, তার ম্যানুফ্যাকচারিং আছে, তার বিভিন্ন আনুষঙ্গিক খরচা আছে। তো কোম্পানি হিসেব করে দেখেছে যে তাদের প্রোডাক্টে 6,000 টাকা বিক্রি হলে পরে 5,000 টাকার বিজনেস হয়। ওকে, তাহলে আপনি যেই মাত্র 6,000 টাকা দিলেন এবং কোম্পানি বলে 6,000 টাকা দিয়ে কি নেবেন, বলবেন আমার মনের মতন প্রচুর প্রোডাক্ট আছে, প্রোডাক্টের থেকে যা যা আপনার পছন্দ আপনি সেগুলো নিয়ে নিন। ওকে, এবং কোম্পানি বললো আমার ব্যবসাটা করবার জন্য এই একবারই কেনাকাটা আপনার জীবনে যথেষ্ট, আর কোনোদিন জিনিস না কিনলেও চলবে। চাইলে আপনি কিনতে পারেন, কিন্তু আর না কিনলেও চলবে। স্যার, এবার আমাকে একটা অপশন বলুন, কনভেনশনাল বিজনেস যারা যারা করে তারা কি জীবনে একবার ইনভেস্ট করলেই হয়ে যায়? বারবার ইনভেস্ট, বারবার উপার্জন, তাই তো? বারবার ইনভেস্টমেন্ট, বারবার উপার্জন, তাই না? আপনার কতবার চালালা ভালো না? চাল আনতে হবে, চাল আনতে হবে। নো স্যার, আমার এখানে হচ্ছে একবার ইনভেস্টমেন্ট, বারবার উপার্জন। কোনটা ভালো স্যার? একবার টাকা দেবো, বারবার টাকা নেবো, ভালো তো? তাই জন্য এর জন্য হাত দুটো একত্র হবে না। এইটা মজা। দেখুন, মাল্টি লেভেল মার্কেটিং এর প্রথম মজা কি? একবার টাকা দেবো, বারবার টাকা নেবো। এবারে আসুন, এই যে 5,000 টাকা দিয়ে আপনি বিজনেসটা শুরু করলেন, আমি 5,000ই লিখি, হ্যাঁ, 6,000 তো ট্যাক্সে গেছে, 5,000-এ শুরু করেছেন। আপনার কাজ কি? ওই যে প্রথমে বলেছিলাম লোক ধরতে হবে। আচ্ছা, লোক ধরার কাজ কার কার অপছন্দ একটু বলবেন? একটু 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 ওপেন হার্টে বলুন, কে কে লোক ধরতে চান না? কে চান না? আপনি চান। ফাইন। ম্যাডাম, আপনি কিছু করেন বা আপনার হাজবেন্ড কিছু করে কি? বিজনেস করে। আচ্ছা, একটা ছোট্ট কথা বলবেন, বিজনেসটা কিসের? কোন একটা দোকান করেন, তাই তো? দোকানে বসে উনি রোজ কি করেন? আচ্ছা, আপনার হাজবেন্ডের দোকান থেকে যারা মাল কিনতে আসে তারা মানুষ না অন্য কিছু? তাহলে উনি দোকানটা খুলে রেখে দিয়েছেন মানুষ ধরবার জন্য কিনা? হ্যাঁ কিনা? তাহলে উনি মানুষ ধরেন, তাই তো? কারা কারা চাকরি করেন? অনেক
চাকরিজীবী লোক আছে বলে আমি লোক ধরতে নাকি পারবো না। একটা চরম সত্যি জীবনে বলে দিই দাদা, আপনি যদি আজকে দুনিয়ায় লোক না ধরেন আপনাকে কেউ না কেউ ধরবে। Yes or no? আপনি না ধরলে আপনাকে কেউ না কেউ ধরবে, এবং যে ধরবে সে আপনাকে শুষে নেবে। যদি গিয়ে আপনাকে মাস গেলে 5,000 টাকা মাইনে দেয়, সেই কোম্পানি আপনার কাছ থেকে 25,000 টাকা লাভ করবে, তারপর 5,000 টাকা ধরবে। তাই আমাকে যখন কেউ বলে পার্থ ওই তো ব্যবসা করো, লোক ধরার ব্যবসা, আমি বলি ইয়েস স্যার, আমি গর্বিত আমি লোক ধরার ব্যবসা করি। আমি লোক ধরি লোককে ঠকাবার জন্য না, লোক ধরি তাকে আগামী 2020 সালের মধ্যে কোটিপতি বানিয়ে দেওয়ার জন্য। যারা এই জায়গাটা যারা নিতে পারবেন তাদের বলে দিই জীবনে বিজনেস করতে অসুবিধা হবে না। আরেকজন লোক বলে দাদা সবই তো বুঝলাম, যে আমি চিনি না, আমি কোনো লোককে পাবো না, আমার তো হাতে কোনো লোক নেই, আমার হাতে কোনো লোক নেই। প্রথম কথা জিজ্ঞেস করবো, স্যার আপনি যে বাড়িতে বাস করেন বা যে পাড়ায় বাস করেন সেখানে মানুষ বাস করে না অন্য কিছু বাস করে? আপনার বাড়িতে যদি একটা আজকে কোনো অনুষ্ঠান হয়, নেমন্তন্ন করেন, আপনি মানুষদের নেমন্তন্ন করবেন না অন্যদের নেমন্তন্ন করবেন? না, অন্যদের নেমন্তন্ন করতে দেখেছি ছোটবেলায়, হাতি মেরে সাথী বইটা দেখেছিলেন তো, মানুষ বাদে অন্য কিছু নেমন্তন্ন হয়েছিল, শ্রীমন্তের সঙ্গে। যাই হোক, মানুষদেরকে নেমন্তন্ন করবেন। আর কাদের নেমন্তন্ন করবেন? যাদের ভালোবাসেন তাদের করবেন তো। তাহলে একটা কথা জিজ্ঞেস করবো, ভগবান কি আপনার উপর এমনই নির্দয়, আপনার কিছু ভালোবাসার মানুষকে আপনি আপনার জীবন দিয়ে যেটা উপলব্ধি করেছেন, একটা সুন্দর জিনিস দেখাবেন, তার মধ্যে থেকে দুজন এই জিনিসটা নেবে না, এটা কি হতে পারে কখনো? তাহলে আপনারা নিজেরাই বলেছেন দুটো লোক পাওয়া অসম্ভব নয়, তাই তো? তারপরে এরপরে কেউ কি বলবেন যে ব্যবসাটায় জয়েন করবার পর দুটো লোক পাওয়া অসম্ভব? তবু আমি বলি, যাদেরকে এরপরেও মনে হবে অসম্ভব, তারা বিজনেসে আসবার পর আমাদের একটা এডুকেশন সিস্টেম আছে, তার সাথে নিজেকে প্লাগ করবেন, আমরা শিখিয়ে দেব কি করে দুটো মানুষ গ্যারেন্টি পেতে হয়। আর আরেকটা গ্যারেন্টি, আমার নাম পার্থ সরকার, স্যারের নাম করছি উত্তম আউলিয়া, আরও অনেক স্যার আছেন, আমরা এইটুকুন গ্যারেন্টি আপনাকে দিতে পারি, বিজনেসটা 6,000 টাকা দিয়ে জয়েন করবার পর যদি আমাদের এডুকেশন সিস্টেমের সাথে প্লাগ করে রাখেন, কদিন বাদে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন, স্যার কোন দুটো লোককে নেব বুঝতেই পারছি না, কারণ আমার সাথে জয়েন করবার জন্য অলরেডি 200টা লোক রয়েছে। তো আপনি দুটো লোক পেয়ে গেছেন, তাই তো? দুটো লোকও 5,000 দিয়েছে। এবারে এরপরও আমি জানি অনেক লোক বলবেন স্যার 6,000 টাকা দিয়ে ব্যবসা করবো, ব্যবসাটা খুব ভালো লেগেছে কিন্তু আমার কাছে টাকা নেই। কে কে এখানে বলবেন যে আমার কাছে 6,000 টাকা নেই, আমি ব্যবসাটা করতে পারবো না? অনেস্টলি হাত তুলুন। আমার কাছেও ছিল না, আমি হাত তুলুন একটু, কোনো লজ্জা নেই। 26 বছর সরকারি চাকরি করে আমার কাছে 6,000 টাকা ছিল না, তথাপি আমি 6,000 টাকা দিয়েছি। বলুন কার কার অসুবিধা, একটু হাত তুলুন। পারবেন না? ফ্যান্টাস্টিক, ওনার জন্য আমি বড় হাত তুলে দেবো, উনি সত্যি কথা বলেছেন। কারণ আমার অবস্থা বলতে আমি সব জায়গায় লজ্জা পাই। 6,000 টাকা পারবো না। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি, ছেলে মেয়ে আছে বাড়িতে? ফ্যান্টাস্টিক। ধরুন আজকে রাত্রিবেলা, ছেলে মেয়ের কথা বলছি না, আপনারই ধরুন একটা কিছু হলো, কিছু একটা হলো, 6,000 টাকা ব্যাংকে নেই, নার্সিং হোমে চলে গেছেন বা হাসপাতালে চলে গেছেন, দাদা 6,000 টাকা জোগাড় করবে কি করবে না? কেন করবে? সংসারের ভয়াবহতার কথা করে। আজকে সংসার জীবন কত বছর হলো? আমার 20 বছর হয়েছে, আপনার 22 বছর, প্রায় সমান সমান। 22 বছর সংসার জীবন যাপন করে যদি ব্যাংক ব্যালেন্সে 6,000 টাকা না থাকে, তাহলে ব্যবসাটা এই মুহূর্তেই আপনার শুরু করা উচিত কি উচিত নয়? এই মুহূর্তেই শুরু করা উচিত। একটা কথা বলি, যার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, 6,000 টাকা দিয়ে ইনস্ট্যান্ট জয়েন করবেন, তিনি এই ব্যবসায় যতটা সফল হবে, তার থেকে যিনি 6,000 টাকা জোগাড় করে জয়েন করবেন, তিনি গ্যারেন্টেড 3 মাসের মধ্যে স্টেজে উঠবেন। টাকা আমাদের কাছে উন্মুক্ত কারণ নেই, কিন্তু প্রত্যেকটা মানুষের এই ঘরে ক্ষমতা আছে 6,000 টাকা জোগাড় করার। ইয়েস অর নো? আর কেন জোগাড় করব? এই টাকাটা কি আমি কোনো ফুর্তি করবার জন্য জোগাড় করব? কোনো বিলাস বলে যেন করব? কেন 6,000 টাকা জোগাড় করবেন যে ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে, তাই তো? তাহলে এটা করা অসম্ভব নয়। তাহলে এই তিনটেই তো অসুবিধা, আর তো কোনো অসুবিধা নেই। তাহলে কাল থেকে তো গড়গড়িয়ে সুবিধা হচ্ছে। সুবিধাটা কিরকম? 6,000 টাকা জোগাড় করলেন,
কোম্পানির আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে নিলেন, ছেলে মেয়েদের বিভিন্ন অসুখ হয়, নিজেদের প্রচুর অসুখ হয়, নিজেদের যা যা অসুখ বিসুখ হচ্ছে সেই ওষুধগুলো খাওয়া শুরু করুন। কিছু আপনি খান, 1000-3000 টাকার ওষুধ খাচ্ছেন, বাকি 1000-3000 টাকার ওষুধ বাড়ির বিভিন্ন প্রতিবেশীকে বিক্রি করুন, আত্মীয় স্বজনকে বিক্রি করুন। আমার কোম্পানি বলেছে যদি 3000 টাকার মাল আপনি বাজারে গিয়ে বেচেন, আপনি 3600 টাকা পাবেন। লাভ আছে না ক্ষতি আছে? তাহলে আলটিমেটলি 3000 টাকার মাল নিজে খেলে না 3600 টাকার মাল বিক্রি করলে জয়েনিং কত টাকায় হলো? 2400 টাকায় হলো। ধরুন 6000 টাকার মাল নিয়েছেন, 3000 টাকা আপনি খেয়েছেন আপনার পরিবারে, বাকি 3000 টাকার মাল আপনি বিক্রি করেছেন। 3000 টাকার মাল বিক্রি করে কত পেয়েছেন? 3600 টাকা। আপনি দিয়েছিলেন কত? 6000 টাকা। তার থেকে 3600 মাইনাস করে দিন, আলটিমেটলি কোম্পানির ডিস্ট্রিবিউটর হলেন কত টাকায়? 2400 টাকা। তো এর থেকে বেশি আর সুযোগ কি দিতে পারে কোম্পানি? এর জন্য কোম্পানিকে হাততালি দেওয়া উচিত নাকি? কতখানি ভেবে ভাবুন। অনেকে বলে স্যার মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস হয় জামা প্যান্ট শার্ট ঘড়ি কত কিছু দিয়ে। ইয়েস স্যার, চাইলে হয়তো পেতে পারেন এসব প্রোডাক্ট, কিন্তু ঘটনা হচ্ছে জামা প্যান্ট শার্ট ঘড়ি জুতো যেটা নেবেন সেটা আপনি পাশের লোককে বিক্রি করতে পারবেন না, তাই তো? অথচ আপনার জামা প্যান্ট জুতো সবই আপনার কাছে আছে, তাই না? তাহলে বলুন, তাহলে আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করাটা বুদ্ধিমানের কাজ তো? তো এইবারে কোম্পানি কি বলছে? আপনি তো আপনার 6000 টাকাকে তালে বলে 2400 করে দিয়েছেন, কোম্পানির এতে কোনো আপত্তি নেই। উল্টের একটা লাভ কি হচ্ছে, ওই ওষুধটা খেয়ে যারা উপকৃত হবে কদিন বাদে এসে বলবে আমাকে আরেকটা ফাইল দাও তো। তখন তাকে আপনি বলবেন রোজ রোজ আমার কাছ থেকে ফাইল কিনে কেন আমাকে লাভ দিচ্ছ? তুমি এরকম 6000 টাকা দিয়ে একটা ডিস্ট্রিবিউটার হয়ে যাও না, তুমিও তো আরো বিজনেস করে বড় লোক হতে পারবে। তার মানে কি, একটা নেটওয়ার্ক বিজনেস করতে গেলে নিজেকে টিম বানাতে হয়। আপনার টিম বানানোর কাজটা সোজা হয়ে গেল তো? এরপরেও কিছু লোক বলবেন না এই বিজনেসটা না আমার ঠিক পছন্দ নয়। পছন্দ না, অনেক কিছু বলবে, মানে অনেকে বলে জানেন তো বিজনেসটা করবো না। আমি বলে এই কি হলো তোমার ব্যাপার? না আমার না কাল বড্ড পেটে ব্যথা ছিল, আমার না কুকুরটা বড্ড বমি করছে। আমি জানি না অ্যাকচুয়ালি কি করবো জানেন তো? প্রপারলি এই বিজনেসটা সেই মানুষটাই করতে পারে ভগবানের আশীর্বাদ যার উপর থাকে। এবং জেনে রাখুন আজকে এই ঘরে প্রত্যেকের উপর আপনাদের ভগবানের আশীর্বাদ আছে, সেই জন্যই আপনারা এই ঘরটা আসতে পেরেছেন। আপনাদের মতন প্রচুর মানুষকে আজকে ডাকা হয়েছিল যারা কিন্তু আজকে এইখানে এসে পৌঁছয়। এবার দেখুন, কোম্পানি বলছে যখন ডানে একজন বায়ে একজন আপনার পরিচিত মানুষ থেকে কিরকম ভাবে ইকুয়েশনটা হবে। কোম্পানি বলছে যেই মাত্র এই দুদিকে জয়েন হলে এদিকটা ডান দিক, এদিকটা বাঁ দিক, এদিকটা ডান দিক, ডান বামে আপনার বিজনেসটা ভেঙে দেবে। দুদিকে বিবি ক্যালকুলেশন করা হবে। ঠিক এরকম 2:1 রেশিও যখন হলো তখন একদিকে 5000 বিবি, একদিকে 10000 বিবি। কমন কত হলো? দেখুন অনেকেই বুঝতে পারেন না কমনটা কি। ধরুন আমি ছোট্ট একটা শেখাই। কেউ একটা ভালো সমাজসেবার কাজ করছেন, কি করে না অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। তো আপনার হাতে 5টা মেয়ে আছে, 10টা ছেলে আছে, কজন আর বিয়ে দিতে পারবে? 5 জন আর বিয়ে দিতে পারবে। ফাইন, তাহলে এখানে ঠিক 5000 আর 10000-এর মধ্যে কমন গেল কত? 5000। কোম্পানি বলছে যে কমনটা যাবে সেই কমনের 20% আপনি ইনকাম পাবেন। তার মানে এখানে 2:1 হয়েছে, 5000 বিবি ম্যাচ করেছে, আপনি প্রথম ইনকামটা পাবেন 1000 টাকা। স্যার কতটুকু 1000 টাকা আয় করবার জন্য কাজ করেছেন? আজকের দিনে একটা প্রাইভেট কোম্পানিতে 1000 টাকা আয় করতে গেলে অন্তত 5 দিন কাজ করতে হয়, তাই তো? আর এখানে 1000 টাকা আয় করার জন্য কতদিন খরচা করেছেন? কষ্ট করে 6000 টাকা নিজের জয়েনিংটা করেছেন, আর দুটো পরিচিত মানুষকে বিজনেস প্ল্যান দেখিয়েছেন, তার জন্য হয়তো 10টা মানুষকে প্ল্যানটা দেখিয়েছেন, ঠিক আছে? তাদের মধ্যে থেকে 2 জন জয়েন করেছে, তাদের আবার পরিচিত মানুষ থেকে একটা মানুষকে নিয়ে এসছেন। সর্বসা করলে আপনি হয়তো 1 সপ্তাহ কাজ করেছেন, 1 সপ্তাহ কাজ করে আপনি 1000 টাকা আয় করেছেন। অনেকেই বলবে কোম্পানিতে কাজ করে তো আমি তো সপ্তাহে 1000 টাকা পাই, তাহলে এখানে কেন কাজ করব সপ্তাহে 1000 পাওয়ার জন্য? আমি বলবো স্যার সিনেমাটা সবে শুরু হয়েছে, পরের দৃশ্যটা দেখি। এবার আসুন, ওই যে দিদি ভাই বললেন 5টা মেয়ের বিয়ে হবে, আর 5টা মেয়ে কি অবিবাহিত থাকবে? তাহলে তাদের কখন বিয়ে হবে? আবার যখন 5টা ছেলে জোগাড় হবে। তার মানে কোম্পানি এখানেই বলছে 5-10,000-এর মধ্যে এদিকটা শূন্য হয়ে যাবে, এদিকে 5000 হবে। প্রথম কথা বলি, আমাদের এখানে পেমেন্ট হয় প্রতি শুক্রবার, সপ্তাহে সপ্তাহে বিজনেস। তো দ্বিতীয় সপ্তাহে যখন আপনি ব্যবসা শুরু করবেন তখন আপনি ডান দিকে 5000 নিয়ে শুরু করবেন, বাঁ দিকে 0। ওকে, দ্বিতীয় সপ্তাহে ধরুন আপনার ডান দিকটায় কোনো ব্যবসা হলো না,
বাদিকে একজন জয়েন করলেন 5000 বিবি নিয়ে, তাহলে দ্বিতীয় সপ্তাহে আপনার অবস্থা কি হবে? আবার 5000 বিবি ম্যাচ করবার জন্য আপনি কত পাবেন? 1000 টাকা, তাই তো? তার মানে এখানে প্রমাণিত হলো কোম্পানি আপনার দেওয়া কোনো ব্যবসায়ী মেরে দেয় না, তাই তো? তাই কোম্পানির আরেকটা হাততালি হোক। আপনি যতখানি পরিশ্রম করেন ততখানি মূল্য দেয়। এবারে আসুন, ধরুন এখানে 5000 হয়ে গেছে, পরের সপ্তাহ এখানে একজনকে নিয়ে এসছেন, এখানে একজন নিয়ে এসছেন, এখানে কে নিয়ে এসছেন, তিনি এখানে একজনকে নিয়ে এসছেন, আর 5000 গুলো বারবার লিখলাম না। এবার দেখুন তো আপনার ডানে বায়ে নতুন কজন এসছে? ডানে দুজন, বায়ে দুজন, 4 জন। তারপরে 10000 বিবি করে ম্যাচ হবে। স্যার দ্বিতীয় সপ্তাহে উপার্জন করবেন কত? 2000 টাকা, তাই তো? কোম্পানিতে কাজ করলে হতো কি? এই দ্বিতীয় সপ্তাহে 2000 টাকা পাওয়ার জন্য আপনি কি নতুন করে নিজের থেকে কোনো লোককে দিয়েছেন? দেননি। আপনি লোকও দিয়েছেন একবার। তার মানে স্যার একবার বলেছিলাম না, একবার টাকা দেওয়া বারবার আয় করা, একবার লোক দেওয়া বারবার আয় করা, তাই তো? হ্যাঁ, আর কোথাও বিজনেসে পাবেন কি এরকম? এরপরে লোকে বলে মাল্টি লেভেল মার্কেটিং করবো না, চলে না। আসলে যারা প্রপারলি বুঝতে পারে না তারা করে। তাহলে এবারে আসুন, এইবারে দেখুন আরেকটা জায়গা দেখাই। আপনার যদি লাইটটা একটু নেবে বস, কনভেনশনাল বিজনেসে সেই জায়গাটা নেই। তার মানে আপনি যে কনভেনশনাল বিজনেসটা করতেন সেই বিজনেসটা লোকাল, আর আমার বিজনেসটা কি গ্লোবাল, আপনি ভারতবর্ষে যে কোনো জায়গায় করতে পারেন। তার মানে আপনার কনভেনশনাল বিজনেসে মার্কেট এইটুকু, আমার কাছে মার্কেট এত বড়। ভাবুন স্যার, 6000 টাকায় কোম্পানি কত বড় সুযোগ আপনাকে দিচ্ছে। দিস ইজ দ্য থার্ড অপরচুনিটি। এবার দেখুন, আপনি উপরে বসে একাই আয় করেননি। পরের সপ্তাহে আপনি যেমন 2000 করেছেন, বাঁদিকে আপনার হয়তো বোনকে নিয়ে এসেছিলেন, ডান দিকে আপনার হয়তো কোনো শালাবাবুকে নিয়ে এসেছিলেন, হতে পারে। আরে দুটো লোক সবাই পায়, আমার মার দিকে একটা লোক, বাবার দিকে একটা লোক। উপকারটা কার আগে করবেন? পরিবারের আগে করবেন তো, তাই তো? বিবাহিতদের বলি, আপনার নিজের বাড়ির একটা লোককে দিন আর আপনার শ্বশুর বাড়ির একটা লোককে দিন। তো ঘটনা হচ্ছে, এইখানে যখন আপনি আসবেন তখন দেখুন এই মানুষটাও 1000 টাকা আয় করেছেন, এই মানুষটাও 1000 টাকা আয় করেছেন। তার মানে কি? দেখুন, যে দুটো মানুষ আয় করেছেন প্রথম দিন, এই দুটো মানুষ আপনার ক্রেতা ছিল না, আপনি বিক্রেতা ছিলেন, সেই ক্রেতা ছিলেন। তাহলে স্যার আপনার কনভেনশনাল বিজনেসে আজ পর্যন্ত কোনো ক্রেতা লাভ করেছে কি? ক্রেতা লাভ করেনি। আপনি বিক্রি করেছেন, একাই লাভ করেছেন। আমার বিজনেসটা অদ্ভুত বিজনেস। দেখুন, আপনি যখন বিক্রেতা হিসেবে কাজ করেছেন তখন আপনি লাভ পেয়েছেন, কদিন বাদে আপনার কাছ থেকে যারা কিনেছিল তারাও লাভ করা শুরু করছে। তাহলে বলুন, যে ক্রেতা আপনার কাছ থেকে লাভ করছে সে ক্রেতা কি আপনার কাছ থেকে কোনোদিন পালিয়ে যাবে? সারা জীবন কেনাকাটাটা আপনার কাছ থেকেই করবে তো? আরেকটা হাততালি হবে তো এর জন্য। আপনি সুখী থাকবেন না অসুখী থাকবেন? আমি অসুখী থাকবো। কারণ কি বলি, যেদিন আমার 50,000 টাকা আয় হয়ে যাবে সেদিন আমার জীবনযাত্রাটা এরকম থাকবে না, তাই তো? এখন পকেটে আছে 12,000 টাকা দামের মোবাইল। আমার উত্তম স্যার ওখানে যিনি ব্যবহার করেন, তিনি একটা মোবাইল ব্যবহার করেন, ওটা হচ্ছে একটা বাইকের থেকেও দাম বেশি, 47,000 টাকা দামের মোবাইল। আমার তখন ওটা পেতে ইচ্ছে করবে, তখন আমার 50,000-এ হবে না, তাই তো? তখন আমি কি বলবো, স্যার আর কিছু করা যায় না? আমার মালিক দেখুন এটাও ভেবে রেখেছে যে টাকা আয় করবার সাথে, মানুষ জানেন তো যত টাকা আয় করে তত বেশি আয় করতে চায়। একটা জায়গা পর্যন্ত সে জীবনের উন্নতি করতে চায়, তারপর সে আরো সুন্দর সুন্দর জিনিস চায়। হ্যাঁ, তো সেটা করতে গেলে কোম্পানি বলেছে শেষ করতে হবে। ঠিক আছে, তো সেটা করতে গেলে কি করতে হবে আপনাকে? সেটা করতে গেলে কোম্পানি বলছে যেদিন আপনার 50,000 হয়ে যাবে, প্রতি 3 মাসে আপনি একবার করে সুযোগ পাবেন আপনার আয় বৃদ্ধি করার রাস্তা। ধরুন আপনার 50,000-এ হচ্ছে না, এবার 1 লাখ লাগবে। আপনি এতদিন তো বিজনেস থেকে লাখ লাখ টাকা আয় করেছেন, এবার 6,000 টাকা দিয়ে নিজের কোডে একবার রিপারচেস করে নিন, অনেকটা মোবাইলে টপ আপ কার্ড ভরবার মতো। আরও আপনার নিজের কোডে 5,000 বেড়ে গেল, আপনার মান্থলি ইনকামটা 50,000 থেকে বেড়ে 1 লাখ হয়ে গেল। 1 লাখে হচ্ছে না, 1.5 লাখ চাই, 15,000 করে ফেলুন। 2 লাখ চাই, 20,000 করে ফেলুন। কত অবধি কোম্পানি গিয়ে বলতে পারছে বলুন? কোম্পানি বলছে এইভাবে সপ্তাহে 15 লাখ টাকা পর্যন্ত আয় আমি দিতে পারবো, যদি আপনি নিতে পারেন আর নিতে রাজি থাকেন। ওকে, আশা করি পৃথিবীর কোনো চাকরি বা ব্যবসা এই সুযোগ এই ঘরের বাইরে আর কোথাও কাউকে দিয়েছে বলে আমার জানা।
ইট ইজ আওয়ার ফার্স্ট ইনকাম। আসুন সেকেন্ড ইনকাম। আপনি ব্যবসা করছেন, এইভাবে আপনার নেটওয়ার্ক বাড়ছে। এরা হচ্ছে আপনার ফার্স্ট লেভেল, এরা হচ্ছে আপনার সেকেন্ড লেভেল, এরা হচ্ছে আপনার থার্ড লেভেল। এইভাবে 10টা লেভেল ভাবুন পরপর পরপর। 10টা লেভেলে কোম্পানি কি বলছে? ফার্স্ট আর সেকেন্ড লেভেল যা আয় করবে, আপনি ধরুন আজকে ব্যবসায় 10,000 টাকা আয় করেছেন, আপনি যাকে নিয়ে এসছেন আপনার ছোট ভাই, তিনি 5,000 টাকা আয় করেছেন। স্যার, ছোট ভাইয়ের 5,000 টাকা আয়ের উপর আপনার কিছু পাওয়া উচিত কি? পাওয়া উচিত না। কোম্পানি বলছে এখানেও আপনাকে পয়সা দেবো। কিরকম ভাবে? তার থেকে কেটে দেবো না, এক্সট্রা দেবো। এক্সট্রা কিরকম বলছে? আপনি উপরে বসে 10,000 টাকা আয় করলেন, আপনার ভাই এখানে বসে 5,000 টাকা আয় করলো ফার্স্ট লেভেলে। কোম্পানি বলছে এর জন্য আপনাকে আরো এক্সট্রা 7% দেবো 5,000-এর, মানে হচ্ছে কত? 350 টাকা। কেন? আরে ভাইকে আপনি সহযোগিতা করতে পেরেছিলেন বলেই আপনি উপার্জন করেছেন। আমার কোম্পানি অন্যকে সহযোগিতা করবার জন্য উপার্জন দেয়। খারাপ কি ভালো? ভালো হলে একটা হাততালি হোক। শুধু তাই নয়, ভাই যাকে নিয়ে আসবে তিনি ধরুন 2,000 টাকা আয় করেছেন, কোম্পানি এর উপর থেকে 3% দেবে। কারণ কি? ভাই প্রথম দিন যাকে নিয়ে আসবে তাকে হ্যান্ডেল করবার মতন ক্ষমতা আপনার ভাইয়ের থাকবে না, সেটা আপনাকেই হ্যান্ডেল করতে হবে। তাহলে ভাইয়ের ব্যবসাটাতে আপনি সহযোগিতা করছেন, তার জন্য ভাইয়ের ব্যবসা সহযোগিতা করবার জন্য সে যে কামালো তার থেকেও 3% পাবে। এটা সেকেন্ড লেভেল। ঠিক এইভাবে আপনার টিমটা বাড়বে। থার্ড আর ফোর্থ এই দুটো লেভেল থেকে আপনি পাবেন 2% করে। ফিফথ আর সিক্সথ এটা থেকে পাবেন আপনি 1.5% করে। সেভেন্থ আর এইট এর থেকে পাবেন আপনি 1% করে। আর নাইনথ আর 10th এখান থেকে পাবেন আপনি 0.5% করে। এবার একটা পিকচার এখানে দেখাবো, ওই লেভেল ইনকামটা দেখিয়ে দাও তো বস, একটু লাইটটা অফ করে। এটা এগুলো চলে যায়, এগুলো সব বলে দিচ্ছি। এগুলো বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই জায়গাটা রাখ, এই জায়গাটা রাখ। এই দেখুন এখানে স্ক্রিনে জায়গা কম বলে আমি দুদিকটা করতে পারিনি, শুধু ডান দিকটা দেখাচ্ছি, একটা দিক দেখাচ্ছি। প্রথম লেভেলে একটা দিকে কটা লোক থাকতে পারে? একটা। দ্বিতীয় লেভেলে 2টো, তৃতীয় লেভেলে 4টে, পরের লেভেলে 8টা। এরকম 5, 6, 7, 8, 9, 10 লেভেলে লোক থাকতে পারে। 16, 32, 64, 128, 256, 512। তার মানে আপনি যে 7% ইন্টারেস্টটা পাচ্ছেন, আপনার দুদিক যদি কাজ করে আপনি 2টো লোকের উপর থেকে 7% পান, 4টে লোকের উপর থেকে আপনি 3% পান, 8টার উপর লোকের থেকে 2% পান, ফোর্থ ধাপে 16টার উপর থেকে 2% পাবেন, ফিফথ ধাপে 32টার উপর থেকে 1% পাবেন, সিক্সথ ধাপে 64 জনের উপর থেকে 1% পাবেন, সেভেন্থ ধাপে 128 জনের উপর থেকে আপনি 7th ধাপে আছে 1.5% পাবেন। না 1%, আগেরটা 1.5 হবে। 256 জনের উপরে 1% পাবেন, 512 উপরে পাবেন 0.5%, 1012 স্যার আপনার মোবাইলটা একটু এক্সাইটেড হয়ে গেছে, আর 1024 জনের উপর পাবেন আপনি 0.5%। ভাবুন কতখানি বিজনেস আপনি পেতে পারেন। একটু বাইরে বেরিয়ে ক্যালকুলেশনে দেখে দেবেন। কোনো কারণে বাইনারি বিজনেসের অনেকে বলে স্যার এর আগেও না বাইনারি বিজনেস করেছি, আমি না এক পায়ে দাঁড়িয়েছিলাম। হয়েছিল কারণ এরকম অবস্থা? ছোটবেলায় রবীন্দ্রনাথের কবিতা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, তাই তো? এক পায়ে দাঁড়ানো হয়ে যায় মাঝে মাঝে। এক পায়ে দাঁড়ালে কি হবে? কোনো বাইনারি সিস্টেমে এক পায়ে দাঁড়ালে পরে উপার্জন হয় না। আমার কোম্পানি সেই প্রতিবন্ধকতাও এখানে দূর করে দিয়েছে, আমি ওটা এক পায়ে দেখিয়ে রেখেছি। আপনার যদি ব্যবসা করতে করতে গিয়ে যদি একটা দিকও হয় তাও আপনি এই কমিশনটা পাবেন। বাইনারির ইনকাম পাবেন না, বাট 7% to 0.5% ইনকামটা পাবেন। শুধু একটাই শর্ত, প্রথম পেয়ারটা আপনাকে আয় করতে হবে, প্রথম 1,000 টাকাটা আয় করতে হবে, অর্থাৎ প্রথম জোড়াটা শুধু আপনাকে করতে হবে। কোনো কারণে যদি আপনার একদিক বিজনেস না করে, আপনি একদিক বিজনেস করলেই পয়সা পাবেন। আরেকটা কথা বলি, ধরুন দুটো মানুষকে আপনি নিয়ে আসলেন, ডান আর বা, কোনো কারণে ডান বায়ের মধ্যে একজন পৃথিবী ছেড়ে চলে গেল, তাহলে কি আপনি ব্যবসাটা করবেন না? নিয়ম হচ্ছে আরো একটা লোককে বাছুন, এনে দিন। আমি তো বলেইছি আমাদের সিস্টেমের সঙ্গে প্লাগ করলে দুটো নয় 200টা লোক আপনার সাথে আসবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনকাম। থার্ড ইনকামটা কি?
ওটা এখানে চলবে। হ্যাঁ তাহলে কথা এটা পড়তে চলে ওটা লেভেল 2 তে দেখানো হয়ে গেছে পড়তে। পরেরটাই কি, আপনার ধরুন ব্যবসা করতে করতে আজ থেকে বছর খানেকের পরে একটা টিম হয়ে গেছে, ডান দিকে 200 জন কাজ করছে, বাঁ দিকে 300 জন কাজ করছে। আচ্ছা, এরা যা প্রোডাক্টটা একবারই কিনেছে কোম্পানি থেকে, এবারে খেতে খেতে কারোর বাড়িতে ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, সেই প্রোডাক্ট শেষ হয়ে গেছে বলে কি আর খাবে না? তাহলে কোম্পানি থেকে আবার মাল কেনার একটা অপশন কোম্পানি রেখে দিয়েছে। কোম্পানি এই জায়গায় বিপিটা ভাবছে কেমন ভাবে, ধরুন আপনি একটা ডায়াবেটিসের প্রোডাক্ট কিনেছেন, প্রোডাক্টটার দাম সে কথার কথা বলছি 250 টাকা। 250 টাকা কিনলে আপনি বিভি পাবেন এক্ষেত্রে 125। অর্থাৎ মাল যখন রিপারচেস করবেন, আপনি যে দামে মাল কিনবেন তার অর্ধেক পাবেন বিভি। ধরুন আপনার ডান দিক আর বাদিক মাল কিনেছে, ডান দিকেও আপনার 5000 বিবির মাল কেনা হয়েছে, বাদিকেও 5000 বিবির মাল কেনা হয়েছে। আপনি এই 5000 বিবি আর 5000 বিবি ম্যাচ করো, তার 20% 1000 টাকা পাবেন। এটা হচ্ছে আপনার রিপারচেস ইনকাম। তবে এই ইনকামটার একটাই বৈশিষ্ট্য, এটা সপ্তাহে দেওয়া হবে না, মাসে দেওয়া হবে। আর এখানেও যদি কোনো কিছু উদ্বৃত্ত থাকে তা সেটা পরের মাসে ক্যারি ফরওয়ার্ড হবে। ধরুন কোনো দিকে 5-এর জায়গায় 7 হয়েছে আর এই জায়গায় 5 হয়েছে, তাহলে ওই 2000টা পরের মাসে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর ইনকাম। ইনকাম পার্ট আমাদের এখানেই শেষ। এর পরে আছে আমাদের কিছু রিওয়ার্ড পার্ট। রিওয়ার্ড পার্টটা কিরকম? আমাদের কিছু রিওয়ার্ড পার্টের উপর দাঁড়িয়ে ডেজিগনেশন আছে। যদি আপনি এই বিজনেসে জয়েন করবার পর 1 মাসের মধ্যে 30,000 বিভি ম্যাচ করতে পারেন, আমি একটু টাকায় কনভার্ট করে বলি, 30,000টা শুনতে বড্ড বড় লাগে। যদি বাইনারি থেকে 1 মাসের মধ্যে আপনি 6,000 টাকা আয় করতে পারেন, তাহলে আপনি একটা মোবাইল ফোন পাবেন। যদি বাইনারি থেকে 2 মাসের মধ্যে আপনি ওই 15,000টা মানে হচ্ছে 30,000 টাকা, 2 মাসের মধ্যে যদি বাইনারি থেকে 30,000 টাকা আয় করতে পারেন, একটা ট্যাব পাবেন। বাইনারি থেকে 6 মাসের মধ্যে যদি আপনি 90,000 টাকা আয় করতে পারেন, তাহলে একটা বাইক পাবেন। পরেরগুলো আর বলছি না, অল্টো, ওয়াগনার, সাফারি, হাউস, এগুলো। প্রথম 4টের ক্ষেত্রে টাইম লিমিট আছে, শেষ 3টের ক্ষেত্রে টাইম লিমিট নেই। আপনি সারা জীবন ব্যবসা করে যান, যখন অ্যাচিভ হবে তখন পেয়ে যাবেন। আর একটা কথা বলি, প্রথম মাসে যদি প্রথমটা পেয়ে যান, তাহলে প্রথম মাসের ক্যালকুলেশন ওখানেই শেষ। পরেরটা হচ্ছে দ্বিতীয় মাস থেকে আরো 2 মাস কাউন্ট করা হবে। যদি কোনো কারণে প্রথম মাসে 6,000 না হয়ে 5,000 হয়, প্রথম 2 মাস ধরে দেখা হবে 30,000 হচ্ছে কিনা। ধরুন প্রথম 2 মাসে 30 হলো না 15 হলো, কিন্তু প্রথম 6 মাসে গিয়ে আপনার 90 হলো, তাহলে প্রথম দুটো পাবেন না, কিন্তু বাইকটা আপনি পাবেন। ঠিক আছে, তাহলে কোম্পানি এই রিওয়ার্ডগুলো ভেবেছে কেন? কেন এই বিজনেস করতে গেলে একটা মোবাইল দরকার, ইয়েস অর নো? তাহলে নতুন ব্যবসা করছে, যাতে একটা নতুন মোবাইল পকেটে থাকে, তার জন্য কোম্পানি একটা মোবাইলের ব্যবস্থা করে রেখেছে। আজকাল হচ্ছে কি, গিয়ে মানুষ কম্পিউটারে প্ল্যান দেখায় না, একটা ট্যাব হয় দেখতে এইটুকুর। আপনি কদিন বাদে 2 মাস ব্যবসা করার পর যদি একটা ট্যাব উপহার পেয়ে যান, যেখানে খুশি দাঁড়িয়ে লোককে প্ল্যানটা দেখাতে পারবেন, তো প্ল্যান দেখাতে তো কোনো অসুবিধা নেই, এরকম সুইচ টিপবেন আর প্ল্যান দেখিয়ে যাবেন। যিনি পড়াশোনা জানেন না তিনিও দেখাতে পারেন। আর একটা কথা বলি, টিমটা বড় হয়েছে। গ্রামে গঞ্জের কেউ আছেন এখানে? হাত তুলবেন। একটু মফস্বল শহর থেকে এসছেন। যারা মফস্বল শহরে আছেন তারা ছোটাছুটি করে বিজনেস করেন, তাই তো? আর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, তার জন্য একটা যানবাহন লাগে, তাই তো? 90,000 টাকা আয় করার পর একটা বাইক যদি আপনি পেয়ে যান, আপনার ব্যবসা করতে সুবিধা তো? অন্য কোনো ব্যবসা হলে বাইকটা নিজের টাকায় কিনতেন, এখানে কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে বাইকটা। এরপরে বলুন স্যার, কোম্পানি আপনার স্যার, আমি আর কিছু বলবো না। যাওয়ার আগে একটা কথা বলবো, ছোট্ট একটা গল্প বলবো। আমি হোস্টকে ডেকে নিচ্ছি, প্লিজ তুমি কাছ থেকে আসুন। আমার পরিচিত ছিলাম, নাম শুনিনি তো, তা আমি এসছি গত 1 বছর ধরে। এখানে প্রচুর রকম অ্যাচিভমেন্ট আছে। তা আমিও দেখে এসেছিলাম যে আমি এখানে কাজ করতাম সেলসম্যান, আমাকে কিছু লোক চিনত। আজকে আমার পশ্চিমবঙ্গ অনেক লোকই চেনে, আমাকে স্যার বলে। তা সামান্য নাম থেকে আমি স্যার হয়েছি, এটা তো বড় বড় স্যার। প্রত্যেকেরই ওই জায়গায় পৌঁছবে, সম্মান জায়গায় পাবেন, যার জন্য আসা। আর ছোট একটা গল্প বলে আমি দেখে নেবো কিছু লোকদের, মানে কিছু অ্যাচিভারদের, যারা এখান থেকে অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে পেরেছেন। এখন ছোট একটা গল্প বলি, যারা শিম্পাঞ্জি গল্প। কিরকম? আমাদের পূর্বপুরুষরা কি ছিল? শিম্পাঞ্জি না?
তাহলে ওখান থেকে মানুষ হচ্ছে তো, তাহলে এখন চিনে গেলে না সিম্পাঞ্জি দেখা যায়? দেখা যায় কেন? সিম্পাঞ্জি থেকে মানুষ হয়ে গেছে কিন্তু আমরা সিম্পাঞ্জি দেখতে পাই। তার মেন কারণ হচ্ছে কি, একটা যখন বনে অনেকগুলো সিম্পাঞ্জি ছিল, তো হঠাৎ বনের মধ্যে আগুন ধরে, ধরার পরে কিছু সিম্পাঞ্জি প্ল্যান করে যে আমরা এখানে আর কিছু পাবো না, সবকিছু ধসে গেছে, অন্য জায়গায় গিয়ে নতুন ভাবে জীবন শুরু করবো। তখন কিছু তো থাকে পাড়ার মধ্যে দেখবেন অনেকে আছে, পকেটে হাত দেয়, এখানে হাত চলে যায়, পয়সা নেই, সব বোঝে কিভাবে সচিন তেন্ডুলকার 6 মারে এই টেকনিকের জন্য আউট হয়ে গেল, অনেক জ্ঞান দেয়, পকেটে পয়সা নেই। সেরকম কিছু সিম্পাঞ্জি ছিল যারা বললো না আমি এখান থেকে নড়বো না, তোরা যা। তারা কি করলো, তারা নেক্সট জায়গায় গেল, নতুন ভাবে জীবন শুরু করার জন্য আস্তে আস্তে আগুন জ্বালানো শিখলো, বাড়ি করা শিখলো, করতে করতে রূপান্তরিত হয়ে বিবর্তন হয়ে মানুষে পরিণত হলো। ঠিক সেরকম একটা মানুষ, আমরা সাধারণ পাবলিক গরিব ঘর থেকে এসেছি বা গরিব ঘরে জন্মেছি, সেটা কোনো অন্যায় না, কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা কিন্তু মারাত্মক অন্যায়। এটি যদি বুঝতে পারেন, এবং একমাত্র পথ নেটওয়ার্ক মার্কেটিং বা এমএনএম বিজনেস, যার মাধ্যমে একটা জিরো লেভেল থেকে হিরো হওয়া যায়, সেরকম হিরো কিছু লক্ষ্য রাখাবো, যার জন্য একটু আমাকে সহযোগিতা করবেন তো। যোদ্ধার হাতের সঙ্গে আমি ডেকে নেবো কিছু ব্যক্তিকে। প্রথম ডাকবো আমাদের এক্সেলেন্ট লিডার প্রদীপ জঙ্গার। সেকেন্ড স্বদেশ দাস, এক্সেলেন্ট লিডার স্বদেশ দাস। চিরঞ্জীব মজুমদার। এই যোদ্ধার হাতে স্যার, এটা অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে পেরেছেন। আর এক্সেলেন্ট লিডার সবচেয়ে ভালো অল্প সময়ের মধ্যে নিজের জায়গা তৈরি করতে পেরেছেন মিস্টার প্রশান্ত নস্কর। প্লিজ বলুন। অনুভব মন্ডল। আমি সবাইকে দিতে গেলে বেলা অনেক বেড়ে যাবে, আমি একজনের মাধ্যমে গিয়ে শুনবো তিনি কোন জায়গায় ছিলেন, কেন এখানে এসেছেন এবং ভবিষ্যৎ প্ল্যানিং কি। প্লিজ ওয়েলকাম স্যার প্রশান্ত নস্কর। সবার প্রথমে আমি আমাদের যে সুবিধার জন্য একটা বড় হাততালি চেয়ে দেবো। আর সেই সঙ্গে আজকে আমি আমার প্রথম এই জিটিএমএল এর প্ল্যানটা শুনেছিলাম মিস্টার সুকুমার রঞ্জিত। আমি দীর্ঘদিন এই ওয়েলনেস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলাম, কিন্তু প্ল্যান অনেকটা ডিফারেন্স ছিল। সেই সঙ্গে সঙ্গে দেখেছি তাদের যে প্রোডাক্ট, তার সঙ্গে আমরা কিছু মানুষের সঙ্গে সহযোগিতা করতেও পারিনি, যারা দিন আনে দিন খায়, তাদের কাছে অত দামি প্রোডাক্টটাও আমি তুলে দিতে পারিনি। কিন্তু প্রোডাক্ট ওয়েলনেস ইন্ডাস্ট্রিজে আয়ুর্বেদিক প্রোডাক্ট। কিন্তু আমি যখন জিটিএমএল আসার পরে থেকে আজকে সেই সুকুমার রঞ্জিতের হাত ধরে যখন আমি জিটিএমএল আসার পরে দেখলাম যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব কার্যকারিতা। যে প্রোডাক্টটা আমরা ইউজ করছি প্রত্যেকটাই প্রোডাক্ট আমরা কিন্তু ইউজার, কারণ প্রত্যেক আমরা ইউজ করে দেখি যে প্রোডাক্টটা মার্কেটে চলার মতন যোগ্যতা কিনা। তার সঙ্গে সঙ্গে তবুও কিছুটা কনফিউজ ছিল। তারপরে আমাদের মিস্টার বলরাম গোয়েল, যে আমাদের সিএমডি, উনি এসেছিলেন। উনি আসার পরে ওনার সাথে আমি 2 দিন ধরে প্রোগ্রাম করলাম এবং ওনার সাথে বসে আলোচনা করলাম। স্যার দেখুন, প্রোডাক্ট তো মার্কেটে অনেক কিছু পাওয়া যায়, আমরা ঘড়ি আংটি থেকে শুরু করে জামা কাপড় অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমরা যে প্রোডাক্টটা নিয়ে খেলবো হিউম্যান বডি, মানুষের জীবন নিয়ে খেলা। প্রত্যেকটা প্রোডাক্ট সেই ধরনের হওয়া উচিত যে প্রোডাক্টটা নিয়ে গিয়ে আমরা একটা মানুষকে দেবো, পুনরায় সে আবার প্রোডাক্টটা রিপারচেজ করবে, তারা সুস্থ হবে। আর এই সঙ্গে সঙ্গে দেখে নিয়েছিলাম যে এটা একটা ওয়েলথ অ্যান্ড হেলথ কোম্পানি। ওয়েলথ অ্যান্ড হেলথ বলতে কি, আমরা নিজেদের শরীরটাকে সুস্থ রাখবো আর সেই সঙ্গে সঙ্গে পয়সা উপার্জন করবো। দেখার পরে সেই স্যার আপনার সাথে একটা কমিটমেন্ট করলো যে আজকের সবচেয়ে বেশি ভালো লাগলো যে আজকের মার্কেটে যত রকম প্রোডাক্ট আসুক না কেন, আজকের সবচেয়ে দাম কম থাকবে এই জিটিএমএল এর প্রোডাক্ট। এই শোনার পরে আমি আমার আগ্রহ দিয়ে আজকের আমার টিমটাকে এবং আমার বন্ধু বান্ধব প্রত্যেককে আমি এই জিটিএমএল এ ইনভাইট করে আমরা তাদের জিটিএমএল এর মধ্যে দিয়ে কেনাকাটা করাচ্ছি এবং প্রচুর পরিমাণ আমরা জয়েনিং করিয়েছি। সেইভাবে অ্যাচিভমেন্ট হওয়ার পরে স্যার আমি এই স্টেজে বাধ্য হয়েছি। এবার আরেকজনকে দেবো যিনি একটা প্রফেসর ছিলেন
ইনকাম করছিলেন 25-30 হাজার টাকা, তিনি কেন ছাড়লেন তার সম্বন্ধে আমি জানবো। প্লিজ চিরঞ্জীব মজুমদার। গুড ইভিনিং এভরিবডি। গুড ইভিনিং। আমি প্রথমে সুবিধাকে ধন্যবাদ জানাই, আর যিনি প্রেজেন্টেশন সুন্দরভাবে আমাদের দিলেন, দেখালেন যে কিভাবে জীবনে ইনকামের দিকে যাওয়া যায়। উনি তো সরকারি চাকরির কথা বলেছেন। আমি নিজে কম্পিউটার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, আমার নিজস্ব কম্পিউটারের ব্যবসা। তার পাশাপাশি আমি ওয়েলনেস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছি এবং এক্সট্রা ইনকামের জায়গা এখান থেকে পাওয়া যায়। সেই জায়গাটা আমি এখান থেকে ভালোভাবে পেয়েছি এবং তার জন্যই আমি জেডিএমএল-এর হাত ধরেছি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ওকে স্যার, আরো অনেক একবার আছে, প্রত্যেকে লাগা যাবে না। তা আপনারা ভাবতে পারেন যে সবই তো মানে সবই হচ্ছে কি বলেন আপনারা পুরুষ, তাই তো? মহিলা কোথায়? দেখুন, একজনকে ডাকছি আমি, বনশ্রী সরকার আছেন? বনশ্রী সরকার আছেন? চলে আসুন। দেখুন পারেন কিনা, কিন্তু আপনি মনে কি করতে পেরেছেন? প্লিজ যাও বলুন কেন এসছেন, কি এসছেন? আমি অনেক কিছুর সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু যাই হোক এলআইসি, পোস্ট অফিস এসবের সঙ্গে যুক্ত ছিলাম। এখন একটা কোম্পানির সঙ্গে ছিলাম, সেই কোম্পানিটার সঙ্গে এখন নেই, অসুবিধা হয়ে গেছে কিছু। কিন্তু আমি দেখলাম যে এইভাবে তো ইয়ে করা যায় না। যদি নেটওয়ার্কের মাধ্যমেই ছিলাম, কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে যদি কিছু করতে পারি। আমাকে প্রবীর রয় আমাকে এই স্কিমটা শুনিয়েছিল, এইভাবে পার্থ সরকারও শুনিয়েছিল যে এইভাবে ইনকামটা হয়। সঙ্গে সঙ্গে আমি এটা শুনেই জয়েন করে গেছি এবং 3 জনকে জয়েন করিয়ে দিয়েছি অলরেডি। আর চেষ্টা আছে, মেম্বার এসে গেছে। আমি চাইছি যে এইভাবে আমি এগিয়ে যাবো, জিটিএমএল হাত ধরবো। দেখুন, বয়সটা কোনো সমস্যা কি? বয়সটা কোনো সমস্যা নয়, বয়সটা কোনো সমস্যা নয়। কাজ করার মানসিকতা রাখলে সব লেভেলের লোকই করতে পারে, তাই তো? ওকে স্যার, এবার দেখে নেবো একসাথে লিডার তিনি অল্প সময়ের মধ্যে দেখিয়েছেন শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও কাজ করে যায়। ত্রিপুরা, উত্তরপ্রদেশ মারাত্মকভাবে যিনি এগিয়ে চলেছেন, মিস্টার সোহেল মিত্রা। সোহেল মিত্রা, কি করবেন? সঞ্জিত পটনায়ক, সঞ্জিত পটনায়ক। আমরা শুনছিলাম তো, হ্যাঁ, ওনাদের কথা শুনছিলাম তো, কিভাবে অভিজ্ঞতা সঞ্চয় করছেন, কিভাবে টিমটাকে ডেভেলপ করেছেন। প্লিজ ওয়েলকাম সঞ্জিত। গুড ইভিনিং। যাই হোক, এক বছর ধরে আমি এই জিটিএমএল-এর সঙ্গে যুক্ত আছি। যে আমি মাইক্রোফোনটা ছেড়ে কথা বলছি, একটু বন্ধ করে। 1 বছর ধরে করছি। তো আজকে গ্লোবাল ওয়েলনেস কোম্পানির উপরে যে কাজটা করছি, আমরা সবাই আমাদের একসঙ্গে থেকে আমরা 3 মাসের মধ্যে একটা অ্যাচিভমেন্টের টার্গেট নিয়েছিলাম, ঠিক আছে? তো তার মধ্যে দিয়ে আজকে আমাদের শৈলেন বিদ্যা আর 4 মেন এখানে আমাদের ভূমিকা বেশি। মিস্টার সুকুমার রঞ্জিতকে একটু দেখে নেব। আমাদের তো ওনার হাত ধরে আমরা এগিয়েছি। তো আমি আর বেশি কিছু বলবো না। আছেন উত্তমবাবু, সুকুমারবাবু, এনারা আরও বলবেন। তো কাজটা যদি মন দিয়ে করা যায় অবশ্যই অ্যাচিভমেন্টের জায়গা আছে, অবশ্যই থাকবে। এইটুকুনি বলে আমি বক্তব্য শেষ করি। ওকে ওকে স্যার, দুর্দান্ত। এখন ডেকে নেবো, প্লিজ ওয়েলকাম স্যার। এখন ডেকে নেবো এক্সেলেন্ট লিডার, গ্রেট লিডার, গ্রেট অ্যাচিভার, গ্রেট মোটিভেটর, যারা আমাদের তৈরি করেছেন সেরকম ধরনের 2 জন লিডার। প্রথম মিস্টার সুকুমার রঞ্জিত, প্লিজ ওয়েলকাম স্যার। সেকেন্ড প্রবীর রায়, মিস্টার প্রবীর রায়।
যোদ্ধা রাত্রি স্যার, লিডার তো লিডার, আমাদের লিডার। এবারে আমি নামবো, এনারা কিছু বলবেন, তাই তো? আমাকে নামতে হবে তো, অনেকক্ষণ বললাম। তা আমি ওনার ছোট্ট অভিজ্ঞতার মাধ্যমে, মাইক ছাড়া বলবো, তাহলে অমাইক আমি, ঠিক আছে অমাইক। আমি বলবো যে আমার তরফ থেকে যে প্রবীর রায়, যিনি অল্প সময়ের মধ্যে পুরো টিমটাকে ডেভেলপ করেছেন, কিভাবে, কি উদ্দেশ্যে, কেন, উনি বলুন প্লিজ। ওয়েলকাম স্যার। মাইকে বলতে গেছে, লাগবে না, মাইকটা ডিস্টার্ব হচ্ছে, সাউন্ড আস্তে করে দিন। গুড ইভিনিং। এতক্ষণ এসিটা কি সব ঠান্ডা? এসিটা এত ঠান্ডা চলছে না তো? কি রেসপন্সটা ভালো করে পেতে পারি? এতক্ষণ তো খুব তরতাজা সবাই, একদম একটা বেটার রেসপন্স পেতে পারি কি পারি তো? আচ্ছা, আমি আপনাদেরকে গুড ইভিনিং বললাম, মানে আমি কি চাই যে আপনাদের প্রত্যেকের সন্ধ্যাটা ভালো, রাইট? আপনারা কি চান না আমারটা ভালো? অবভিয়াসলি। তো একটু ফ্রেশ ভাবে ওয়ান্স अगेन গুড ইভিনিং। একটু যে পরিচয়টা দিয়ে, আমার নাম প্রবীর রায়। বাই প্রফেশন আমি একজন ব্যাংক এমপ্লয়ি, আমি ব্যাংকের সার্ভিস করতাম। তো ব্যাংকের সার্ভিস করতে করতে এই প্রজেক্টটা আমি শুনি, আমাকে শোনান মিস্টার পার্থ সরকার। তো শোনার পর আমি ভাবছিলাম যে কি করব, নেটওয়ার্ক করব কি করব না করে চিন্তা ভাবনা চলছিল। তো আমার ঠিক আছে, যখন করতেই হবে নেটওয়ার্ক, কেন করতে হবে? বিকজ ম্যান পাওয়ার ইউটিলাইজেশন। কারণ দেখেছি জীবনে একা কাজ করে বড় কিছু করা যাবে না, কারণ টিম নেটওয়ার্ক এমন একটা স্ট্রেংথ যেখান থেকে আমি কিন্তু আমার জীবনের আমার ড্রিমসগুলোকে ফুলফিল করতে পারি, যেটা আমি আমার জব থেকে কখনো পাচ্ছিলাম না। কারণ 9:30টায় ব্যাংকে ঢোকা আর সন্ধ্যে 6টায় বেরোনো, তারপরেও কনফারেন্স কল, নানান রকম, মানে লাইফটা পুরো শেষ হয়ে যাচ্ছিল। তো তারপর কাজ করার জন্য আমি চলে গেলাম আগ্রা, গিয়ে অফিস ভিজিট করলাম, মিস্টার গোয়েলের সাথে কথা বললাম। তো কথা বলার পর আমি স্যাটিসফাই, সেখান থেকে আমি কাজটা শুরু করি। তো কাজটা শুরু করতে হলে আজকে আপনারা অনেকে ফ্রেশ এসছেন এবং প্রজেক্টটা শুনেছেন, শোনার পর অনেকের মনে ইচ্ছে হচ্ছে যে কাজটা করব, এবং আমরা এতটা এক্সাইটেড হয়ে যাই, বাইরে বেরিয়ে আমাদের মাথায় কি করে যে দুটো মানুষকে জোগাড় করতে হবে, রাইট? তো এই দুটো মানুষকে জোগাড় করতে গেলে কি হবে? আমরা যাব, গিয়ে শুরু করবো কি এই একজন লেফটে একটা, রাইটে একটা, তারপরে আনলিমিটেড ইনকাম। আজকে মিস্টার পার্থ সরকার পুরো প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট টাইম লেগেছে। কারণ যদি পুরো ব্যাপারটা ক্লিয়ার না করা হয় আমাদের সেটা বোধগম্য হবে না। আজকে এই যে আমরা স্টেজে যারা দাঁড়িয়ে বলছি, বলার জন্য শিখতে হয়েছে এবং শেখার পর তারা কিন্তু আজকে বলতে পারছেন। তো এইটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ব্যাপারটাকে প্রিম্যাচুরলি ডিসকাস করবেন না, কারণ মার্কেটে কাকা বাবুর কিন্তু অভাব নেই। কাকা বাবু কারা? যারা সবকিছু জানে। কি জানে? যে সবকিছু জানে। যে বিরাট কোহলি 6 মাস থেকে কেন আউট হয়েছে বিরাট কোহলি জানে না, কাকা বাবু বলে দেবে। ওনারা সবকিছু জানে। এই নামে একটা ছোট্ট গল্প বলবো, ছোট্ট গল্প বলে আমি আমার যতটুকু বক্তব্য ছিল। গল্পটা কি না, একজন ভদ্রলোকের একটি কুকুর ছিল। কুকুরটার একটা এক্সট্রা ক্যালিবার ছিল, কি না কুকুরটা জলের উপর থেকে দৌড়তে পারত। কি পারতো? জলের উপর থেকে দৌড়তে পারতো। তো ভদ্রলোক কি করলেন, ওনার বেস্ট ফ্রেন্ডকে একদিন ডাকলেন, ডেকে বললেন আমি না আজকে তোকে একটা জিনিস দেখাবো। বললো কি না, আমার কুকুরটাকে দেখাবো। দেখার কি আছে? তো ভদ্রলোক ওনার বন্ধুকে সকালে ডাকলেন, দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে একটা পুকুরের পাড়ে নিয়ে গেল এবং কুকুরটাকে ছেড়ে দিল। কুকুরটা একদম সুন্দর জলের ওপর দিয়ে দৌড়ে চলে এলো। ভদ্রলোক ভাবলো ওনার বন্ধু খুশি হয়ে বলবে বা তোর কুকুরটা তো অসাধারণ। বিকেলে বাড়ি ফিরে আসার পর সন্ধ্যেবেলা তো বন্ধুকে জিজ্ঞাসা করলো, কিরে আমার কুকুরটাকে কেমন লাগলো? বললো তোর কুকুরটা জলে দৌড়তে পারে ঠিকই, কিন্তু কুকুরটা না সাঁতার কাটতে পারে না। কুকুরটা সাঁতার কাটতে পারে না। তো আমাদের সমাজ এবং সোশ্যালে এমন কিছু মানুষ আছে যারা কি সবকিছুর মধ্যে খুঁত খুঁজে পেতে খুব ভালোবাসে, এবং তাদেরকে আমরা কি বলি? কাকড়া। কাকড়া কখনো উঠতে দেয় কি একটা কাকড়াকে? কি করে না, পা ধরে টেনে নিচে নামিয়ে দেয়। তো ডিয়ার ফ্রেন্ড, আমি একটা রিকোয়েস্ট করবো, যদি আপনাদের মনে কিছু কোয়েশ্চেন, কিছু কোয়েরি থাকে, আপনারা আমাদের ডিস্ট্রিবিউটর, আমাদের অ্যাসোসিয়েটের সাথে মিট করুন এবং মিট করে সেগুলো সলভ করুন, কিন্তু কাইন্ডলি প্রিম্যাচুরলি ডিসকাস করবেন না। আর আমি বিজনেসটা শুরু করেছি মাত্র 2 সপ্তাহ, আর 2 সপ্তাহের মধ্যে আমার টোটাল টিম স্ট্রেংথ 171। থ্যাংক ইউ অল অফ ইউ। বিক্লাপর, যার নাম নিয়ে আমার সকাল শুরু হয়।
আর গুড নাইট শুরু হয়েছে এই মানুষটা নিয়ে। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার ফিনান্সিয়াল গড, এই কোম্পানির মালিক মিস্টার বলরাম স্যার। প্লিজ বিগ হ্যান্ড। আমরা প্রচুর কোম্পানি দেখেছি, প্রচুর কোম্পানি, অসংখ্য কোম্পানি দেখেছি। আমার 7 বছর মার্কেটিং লাইফে সবসময় একটা কথা ভাবি, জিটিএমএল থেকে কি করবো না করবো সেটা আমি জানি, কিন্তু যতদিন বাঁচবো এই পৃথিবীতে মিস্টার বলরাম স্যারের মতো এমন কোনো মানুষ হয়তো আর জীবনে পাবো না। উনি শুধু একা কোটিপতি নন, উনি জানেন কি করে কোটিপতি বানাতে হয়। উনি একা গাড়ি বাড়ি চড়েন না, উনি জানেন কি করে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের গাড়ি বাড়ি চড়াতে হয়। তিনি আমাদের সিএমডি মিস্টার বলরাম স্যার। আরেকজনের কথা বলবো, যার জন্য আজকে আমি এই কনসেপ্টে আসার সুযোগ পেয়েছি, অসাধারণ একজন মানুষ। ওনাকে আরেকটু পরে রাখবো। তার আগে এই 1-2 ঘন্টার যে কথাবার্তা আমরা শুনলাম, ঠিক এমন সুযোগ আমার হয়নি, এমন সৌভাগ্য আমার হয়নি। কোনো একটা প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে এই প্রথম শুনেছিলাম জিটিএমএল এর কথা। মাই ডিয়ার ফ্রেন্ড, সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত। উনি কি পাবো কি না পাবো সেটা না, প্ল্যানটা শুনে মনে হয়েছিল ভারতবর্ষের 100 জন মানুষ যদি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, সেই 100 জন মানুষের মধ্যে কেউ না থাকলে এই সুকুমার থাকবে, জাস্ট ফর প্ল্যান অফ জিটিএমএল। 100%। It is universal truth. A tree is not lovely without her flower. A wife is not lovely without her husband. Such as you is not lovely without GTML. 100%. যদি আপনার মনের মধ্যে স্বপ্ন থাকে, যদি আপনার মনের মধ্যে ড্রিম থাকে, তাহলে ছিনিয়ে আনুন সেই ভেতরের সুপ্ত শক্তিটাকে, জাগিয়ে তুলুন। একবার নিজের বুকে হাত দিয়ে দেখুন আপনি কি পেয়েছেন। আপনার বাবার কত সম্পত্তি আছে, আপনি কোন কোটিপতি বাড়ির ছেলে বা কোন লোয়ার কোয়ালিটির ছেলে, মুছে দিন। নিজের ভেতরের ওই শক্তিটাকে একটু মাইকে আপনি জেগে তুলুন। আমার 14 পুরুষ কোনোদিন ফ্লাইটে চড়ার স্বপ্ন দেখেনি, এই জিটিএমএল আমাকে ফ্লাইটে চড়ার স্বপ্ন দেখিয়েছে, বাস্তব হয়েছে। শুধু একবার না, এই জিটিএমএল আমাকে 5 বছর যদি সময় দেয়, ভারতবর্ষের এমন কোন স্টেট থাকবে না যেখানে আমার জিটিএমএল বিজনেস করবে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার টিম করবে। আমার টিম মানে শুধু আমার না, এই কথাটা আপনিও আপনার বুকে হাত দিয়ে বলুন, আমি ইয়েস, আমিও সেই। শুধু ভেতরে লুকিয়ে থাকা শক্তিটাকে একটু জাগিয়ে তুলুন। যার পকেটে 6,000 টাকা নিয়ে একবার ভেবে দেখুন তো, কারোর বয়স 20, কারোর 25, কারোর 30 বা কারোর 40, এই জায়গায় দাঁড়িয়ে যদি 6,000 টাকা দিয়ে এত সুন্দর একটা বিজনেস করার মতো সৎ সাহস না হয়, তাহলে ভাবুন তো মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই 6,000 কেন 60,000 টাকা আপনি ব্যাংক ব্যালেন্স করতে পারবেন। এই জায়গায় দাঁড়িয়ে কথা দিচ্ছি, মাত্র 6,000 টাকা যদি আপনি আপনার মনটাকে ঠিক করে জিটিএমএল একবার দিতে পারেন, সারা জীবন টাকার পেছনে আপনাকে ছুটতে হবে না, টাকা আপনার পেছনে ছুটবে। 100%। আপনাকে টাকার পিছনে ছুটতে হবে না। তো আসুন, সময়টা আজকে অনেক শর্ট, আমাদের যে সময় ছিল 2 ঘন্টা তো অনেকটা বেরিয়ে গেছে। আজকে আর কিছু বেশি বলবো না, মন দিয়ে বিজনেসটা করুন, দেখবেন এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে। জিটিএমএল একটা মহা সমুদ্র, যেখান থেকে ইনকাম করা শেষ হয় না। আপনি যদি বাইক কেনার স্বপ্ন দেখেন, আপনি 4 চাকা কিনতে পারবেন। যদি 4 চাকা তোলার স্বপ্ন দেখেন, সারা ভারতবর্ষ ফ্লাইটে রাজত্ব করতে পারবেন। এটা সেই প্ল্যান। যাই হোক, আরো কি করে আমরা আমাদের ডেভেলপমেন্ট করব, কিভাবে আমরা আমাদের জায়গাটাকে আরো স্ট্রং করব, এমনই একজন মানুষকে ডেকে নেব আজকে, যার জন্য আমরা সবাই এক জায়গায় এসে এক জায়গায় দাঁড়াতে পেরেছি, বসতে পেরেছি। যার জন্য শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, যার নেতৃত্বে সারা ভারতবর্ষে একটু একটু করে জিটিএমএল ছড়িয়ে পড়েছে, এমনই একজন মানুষকে ডাকবো। শুধু আমার না, আমাদের সবার ফিনান্সিয়াল জিটিএমএল এর টপ বস। আমরা যার কথা শুনে একটু একটু করে এগিয়ে চলছি, যার কথা শুনে একটু একটু করে জিটিএমএল পরিবারটাকে বাড়াতে চলেছি, ঠিক সেরকমই মানুষ। ওনাকে ডাকার আগে একবার প্লিজ ওনার জন্য আরো জোরে বিগ ক্লাব, অনেক জোরে একটু তারা তারা মিউজিক 1 2 1 2 3 উপর স্যার মিউজিক অসাধারণ লিডার 1 2 1 2 3 এভরিবডি বিগ ক্লাব এভরিবডি এক্সাইটমেন্ট 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 মিস্টার ফাউন্ডার লিডার মিস্টার উত্তম আউলিয়া বিগ ক্লাব ফাউন্ডার লিডার অফ জিটিএমএল ওয়েস্ট বেঙ্গল। সপ্তাহে 1 দিন না, হয়তো সপ্তাহে 7 দিনই কলকাতায় হল চলবে জিটিএমএল এর, শুধু এই মাসের জন্য। শুধু এনার ঘরে নয়, শুধু ইনি নয়, এনার নেতৃত্বে আগামী দিনে কয়েকশো ছেলে 4 চাকা চলবে, কয়েকশো ছেলে তাদের লাইফস্টাইল ভালোভাবে কাটাবে, শুধু এনার জন্য, এনার কথাতে। ঠিক এনার কথাতে আমি যেভাবে জিটিএমএল এসেছিলাম, মাই ডিয়ার ফ্রেন্ডস, আসুন একটু
কিছু হয়। এই বিশ্বাস করেই একটা সাধারণ মানুষ ভারতবর্ষে সরকার গঠন করে। এই বিশ্বাসেই একটা সাধারণ মানুষ একটা ধর্ম যাজকে পরিণত হয়। এই বিশ্বাসেই একটা ছোট্ট বাচ্চা অনেক বড় বৈজ্ঞানিক হয়। এই বিশ্বাসেই সমগ্র দুনিয়া চলে, এই বিশ্বাসেই সমগ্র বিশ্ব চলে। আসুন ওনার বিশ্বাসে কিভাবে আমরা আমাদের ডেভেলপমেন্ট করব শুনবো এবার ওনার মুখ দিয়ে। প্লিজ স্যার। সুমিতাকে একটু বলে দেন 5 মিনিট। অলরেডি হলের টাইম শেষ, তারপরেও 5 মিনিট নেব। আছেন তো আপনারা আমার সঙ্গে? 5 মিনিট। শুনছেন বা শুনলেন উত্তম আউলিয়া ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডার, বাট আমি ফাউন্ডার নই, আপনারা সবাই ফাউন্ডার। আপনারা সবাই বলছেন তার মানে এই নয় যে আমি আমার একার ক্ষমতা এই সাম্রাজ্য গড়ে তুলেছি। আপনাদের সবাই সহযোগিতায় আজকে আমি এখানে। তো আপনাদের নিজের জন্য একটা বিগ হ্যান্ড ক্লাব হোক, সবাই জন্য একটা বিগ হ্যান্ড ক্লাব হোক। আজকের সন্ধ্যা তার নাম না নিয়ে কিছু বলা উচিত নয়, যার জন্য আজকে আমি এখানে, তো সেই মহান মানুষ যার জন্য আপনারাও এখানে, তো সেই ফিনান্সিয়াল গড, আমাদের গড, আমার গড, সবার গড, মিস্টার বলরাম গোয়েল, তার জন্য একটা বিগ হ্যান্ড ক্লাব দিয়ে দেবো। বিগ হ্যান্ড ক্লাব যিনি না থাকলে আমরা ওয়েস্ট বেঙ্গলে আজকে এই হলটা চালাতে পারতাম না বা এরকম ভাবে ইনকাম করতে পারতাম না। তো ফার্স্ট অফ অল আমার নাম শুনলেন উত্তম আউলিয়া, থাকি গ্রামে। গ্রাম মিন্স ক্যানিং এর তাল দিয়ে একটা প্রত্যন্ত গ্রাম, সেখানে থাকি। বাবা ছিলেন সামান্য একজন কর্মচারী, সেই জায়গা দিয়ে আজকে তার ছেলে আজকে কোট টাই পরা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে। তো তাই নয়, মার্কেটিং জীবন বা আমার এই জিটিএমএল আসার পরে আজকে কি পেয়েছি এবং আগামী দিনে কি পেতে পারি। আপনারা জানেন না, যে ছেলে বাবার সঙ্গে পকেট খরচার জন্য রাজমিস্ত্রি জোগাড়ের কাজও করেছিল, সেই ছেলে আজকে নিজের 4 হুইলার গাড়ি নিজে ড্রাইভ করে ঘুরে বেড়ায় বস। আপনাকে ভালো না? তাই নয়, আমি আজকে যতটা খুশি নিজের গাড়ি ড্রাইভ করে, তার চেয়েও বেশি খুশি হব জিটিএমএল এর হাত ধরে এই ঘরে যারা আছেন সবাই যদি একটা করে গাড়ি হয়, আমার 14 পুরুষে 4 চাকা গাড়ি একটা চাকা কেনার ক্ষমতা ছিল না, সেই ছেলে আপনি জানেন 2টো আইডিতে আমার ইনকাম হয়। আমার 10খানা আইডি আছে, অনেকে নেয়, ডাবল আইডি, ট্রিপল আইডি, 7 আইডি নেয়। যাক, ওটা সিনিয়র যার সঙ্গে এসেছেন তার সঙ্গে বসে জেনে নেবেন। আমি ডাবল আইডিতে এই উইকে ইনকাম করেছি 30,000, 2টো আইডিতে 60,000 উইকে। তাহলে 60,000 যদি একটা উইকে হয়, মাসে কত হয়? আছেন কেউ ইনকাম, এরকম ইনকাম করা লোক এখানে আছেন কেউ? চাকরি করে যে সম্ভব নয় সেটা কিন্তু পার্থ স্যার বলে গেছেন, রাইট? তো উত্তম আউলিয়া যে গ্রামের একটা সাধারণ ছেলে, সেই জায়গাতে এসে এই পরিমাণে অ্যাচিভমেন্ট পেতে পারে, তো আপনারা কেন নন? তো সেলফ বিলিভ বাড়ছে তো? এক্সাইটমেন্ট কম কেন? বাড়ছে তো? তো আজকে আমরা প্রোগ্রামটা এখানে অ্যারেঞ্জ করেছিলাম বিজয় সম্মেলনী, একটু দেরি হয়ে গেল, পূজাটা অনেক আগে পেরিয়ে গেছে, তারপরেও বিজয় সম্মেলনী। তো বিজয় সম্মেলনীতে একটু নাচ গান হওয়া উচিত, কিন্তু আমাদের সময় নেই, তাই ওটা আমরা করতে পারবো না আজকে। নেক্সট 3 মান্থ, আফটার 3 মান্থ আমরা আরেকটা বড় প্রোগ্রাম করব। সেই দিন আমি দেখতে চাই এই হলে কোনো সিট ফাঁকা থাকবে না এবং পেছনে লোক দাঁড়িয়ে থাকবে এবং নতুন প্রসপেক্ট সামনে থাকবে বা হলে থাকবে, ডিস্ট্রিবিউটর বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, রাইট? এই লেভেলের প্রমোশন করুন। এবং যারা আজকে নতুন, আমি মনে করি এই প্রোগ্রামটা হওয়ার পরে বা আমাদের গ্রেট লিডারদের কথাবার্তা শোনার পরে কেউ জয়েন না করে থাকতে পারবেন। তো একটা কথা আমি ছেড়ে গেছি, এটা আমার বলা উচিত। আজকের দিনে যাদের নিয়ে আমি আজকে এই সাম্রাজ্য করেছি, কিছু কিছু মানুষ ছিল যাদের বড় বড় ভূমিকা আছে, তাছাড়া আজকে সম্ভব হতো না। যেমন একজনের নাম আপনারা শুনলেন, সুকুমার রঞ্জিত। বিহাত আমি তার জন্য নাম নিচ্ছি, কি সুকুমার রঞ্জিত এক্ষুনি ফ্লাইট থেকে নেমে হলে এসছেন। উনি ত্রিপুরাতে ছিলেন, ফ্লাইট থেকে নেমেছেন 3টের সময়, ওখান দিয়ে হলে অ্যাটেন্ড করলেন, শুধু এই হলটা অ্যাটেন্ড করার জন্য এসেছেন। তো জিটিএমএল এর হাত ধরে জিটিএমএল এর ডিস্ট্রিবিউটর এখন ফ্লাইটে করে ঘুরে বেড়াচ্ছে, যেটা অনেকে হয়তো এইভাবে দেখেন স্বপ্ন। ওটা স্বপ্ন নয় বস,
আপনি জিটিএমএল এর হাত ধরুন, আগামী 1 বছরের মধ্যে আমি আপনাকে বাইক চড়াবো, কথা দিচ্ছি আমি আপনাকে বাইক চড়াবো, যদি আমরা যা যা বলবো এই আপনারা শোনেন। প্রথমেই বলেছি যে সময় নেই, তারপরেও হল কর্তৃপক্ষ ভিতরে ঢোকেনি, তাই আমি কথা বলে যাচ্ছি, ঠিক আছে? তাই আমি কথা বলে যাচ্ছি। অসাধারণ প্ল্যাটফর্ম, অসাধারণ প্ল্যান ক্লিয়ার করে গেলেন পার্থবাবু। ফুড সাপ্লিমেন্ট আর পিওর হার্বস, অনেক ফুড সাপ্লিমেন্ট কোম্পানি আছে, অনেকের মাথায় আছে যে প্রোডাক্টটা টুকটাক কাজ হয়, বাট ইনকাম অনেক দেরি করে হয়। কিন্তু আপনি সমাজসেবা করতে আসেননি, আপনি অসাধারণ একটা প্রোডাক্টের সঙ্গে অসাধারণ কাজও হবে, প্রশান্ত স্যার বলে গেছেন, পার্থ স্যারও বলে গেছেন, সেই সঙ্গে সঙ্গে অসাধারণ ইনকাম পায়। আজকের দিনে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ওয়েস্ট বেঙ্গলে কেন ভারতবর্ষের মধ্যে এই লেভেলের একটা প্ল্যান বা অল্প টাইমে এত বেশি ইনকাম করা যায় এমন একটা প্ল্যাটফর্ম যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি আমার 2500 টিম নিয়ে সেটাতে জয়েন করবো। তো আপনারা এইটুকু বুঝে গেছেন যে দেখুন একটা কথা বলি, যে যেটা করে নিজেরটাকে ভালো বলে এবং ভালো প্রমাণ করার চেষ্টা করে, এবার রাইট? বাট আমি বলছি যে আপনি সাইট, প্রোডাক্ট সবকিছু দেখে নিন, আমাদের লিডারদের সঙ্গে বসে একটু জেনে নিন। যদি আপনার মনে হয় এর থেকে বেটার প্ল্যাটফর্ম আছে, তাহলে আপনি দরকার নেই আপনার জিটিএমএলটা করার। আর যদি মনে হয় এর থেকে বেটার প্ল্যাটফর্ম আর কোথাও নেই, তাহলে আমি বলবো দেরি করবেন না। আমাদের সপ্তাহ ক্লোজিং হয় ফ্রাইডে, বলে গেছেন পার্থ স্যার। কিন্তু স্যার দুটো লোক তো লাগে, লেফট রাইট। আজকে আমার 10 জনকে আমি প্রোগ্রাম দেখিয়েছি, 2 জন কালকেই টাকা দিল, 2 হাতে হয়ে গেল, আর 8 জনকে আমি কোথায় রাখবো? যে আগে টাকা দিয়েছে তার তলায় গিয়ে তো করবে, রাইট? তাহলে করতেই যখন হবে, আমি কেন শুক্রবারে করবো, তার আগে করবো, রাইট? আগে করবো। তো আজকের দিনে আমরা ভাগ্যবান। আমি আরেকটা কথা বলছি যে আমরা ভাগ্যবান, কথা বলবেন না প্লিজ, আমরা ভাগ্যবান। স্যার আমরা বলে গেছেন জিটিএমএল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে ঠিকঠাক কাজ হচ্ছে লাস্ট 9 মান্থ। তাহলে আপনারা সবাই জিটিএমএল এর কারা? আপনারা সবাই ফাউন্ডার। আগামী দিনে তপন থিয়েটারে বড় হলটা আমরা নেব এবং সেই হলে আপনারা সবাই অ্যাচিভার হয়ে স্টেজে থাকবেন, আর যারা নতুন মানুষ তারা অডিয়েন্স হয়ে আপনারা দেখবে এবং আপনাদের হাততালি দেবে। তাহলে আপনারা কারা? নট ফাউন্ডার। ফাউন্ডার তো অবভিয়াসলি আপনারা সেলিব্রিটি, আপনারা জিটিএমএল এর সেলিব্রিটি। চাকরি করে যে ইনকাম করা সম্ভব নয়। আপনারা যদি টোটো আমাদেরকে ফলো করেন, আগামী 2 বছরের মধ্যে এই হলে যারা বসে আছেন প্রত্যেককেই কোটিপতি বানিয়ে দেবো জিটিএমএল হাত ধরে, প্রত্যেককেই কোটিপতি বানিয়ে দেবো হাত ধরে। ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে শুনলেন সুকুমার রঞ্জিত, পার্থবাবু, প্রবীর রয়, আরো আমাদের তন্ময়জি, আরো আমাদের একজন আছেন তার নামটা নেওয়া হয়নি, বুধু আলী, উনি আজকে আসতে পারেননি, মৌসুমী মিত্র, আমাদের সুবিধা আছেন, আমাদের প্রসঙ্গ আছেন, আপনারা দেখছেন অনেকেই আছেন। তো সবাই কোম্পানির সঙ্গে বসে বুঝে নিয়েছেন যে এর মধ্যে কি আছে। তো আমরা যারা, আমি এদের নাম নিলাম, 12 নাম নিলাম না, তারা বুঝে নিয়েছে যে কিভাবে আমার কোটিপতি হতে হবে এবং কত টাইম আমার লাগবে। তো যাই হোক, বেশি সময় নেব না, বলেছি হল শেষ হয়ে গেছে। আগামী দিনে যদি সময় থাকে একটু বেশি বলবো, একটু ইচ্ছা ছিল একটু বেশি বলার। তো আমি ডেকে নেব আমার লিডাররা যারা একটু আগে সুবিধা দেখে নিয়েছিলেন স্টেজে, আমি একটু ডেকে নেবো। লাস্ট সুবিধা আসবেন, সুকুমার বাবু আর আমার পার্থ বাবু, প্রবীর বাবু, যারা যারা অ্যাচিভার একটু স্টেজে আসবেন কাইন্ডলি প্লিজ। মোবাইলটা অফ করে এখানে এসে একটা ফটো নেবে। দাদা এসেছিলেন নাকি? ম্যাডাম কোথায়? আসুন, একজন ম্যাডাম আসা উচিত তো নাকি? ম্যাডামকে ডেকেছিলেন তো, আসুন। তো আপনারা যারা নতুন আছেন তারা বুঝে নিন যে এখানে আনন্দ করতে করতে ইনকাম হয়, এখানে আনন্দ করতে করতে ইনকাম করা যায়। এখানে শুধু নিজে নয়, সবাইকে ইনকাম দিয়ে ইনকাম করা যায়। আজকে তার জ্বলন্ত উদাহরণ, তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখছেন। এরা সবাই ইনকাম করেছেন, তাই আজকে আমি এখানে। তো আপনারা সেটাই করবেন, নিচের লোককে ইনকাম করাবেন, নিজে ইনকাম করবেন। তো উত্তম বাবু কাইন্ডলি একটু মিউজিক চালাবেন,
স্যার একটু 2 মিনিট একটু নাচবেন, ডান্স করবেন, যেহেতু বিজয় সম্মেলনী, আমার রাইট? বিজয় সম্মেলনী 2 মিনিট বিজয় সম্মেলনী না, আনন্দ করতে করতে দিন কাম করে যায়। আপনার সত্যি যাতে না দিতে জানতো সাউন্ড দেবেন তো ডান্স প্লিজ, সাউন্ড গাড়ি হাত গাড়ি আজকে আমাদের একটা ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো গেট দিয়ে এক এক করে বেরোবেন, প্যাকেটটা নেবেন এবং ঘরের ভিতরে খাবেন না, একটু নিচে গিয়ে কাইন্ডলি খাবেন, ওকে? আর একটা কথা বলি, হ্যাঁ বলেছি, উদয়লির নাম বলে দিয়েছি, উদয়লি স্যার গ্রেড লিডার, উনি আজ আসেননি। এবং আরেকটা কথা বলে দিই, নেক্সট উইকে হল, যেহেতু শীতকাল, নেক্সট উইকে হল হবে 2টো থেকে 5টা, ঠিক আছে? সবাইকেই বলছি, আপনারা ডিস্ট্রিবিউটর যারা আছেন তারা লেফট রাইট নিয়ে হলে আসবেন এবং হলটাকে ভরিয়ে দেবেন, এবং নেক্সট উইকে হল হবে 2টো থেকে হল, ওকে? 2টো থেকে হল, ঠিক আছে? তো জয় হিন্দ, জয় জিটিএমএল, জয় জিটিএমএল, জয় জিটিএমএল।